আমি আসলে মেয়েই হতে চাই বারবার। আমরা আজকে আসল শায়ান কি সেটা জানতে চাই। ফেমিনিস্ট মানে একটা গালি। সমাজটাকে যদি একটা দালান ধরি, প্রত্যেকটা ইটের মধ্যে পুরুষতন্ত্রের আঠা লাগানো। হিউজ ফেমিনিস্ট হতে পারে আমার বাবা, নারী পুরুষের বাইরেও মানুষ হয়। আমি বায়োলজিক্যাল মাদার হতে চাই না। আই ওয়ান্ট টু অ্যাডপ্ট আ চাইল্ড। গাজার এত বাচ্চা, ওদের থেকে একজনকে নিয়ে এসে আমরা রাখবো। আপনার হার্ট ব্রেক কয়বার হয়েছে? আল্লাহর কসম এই জীবন আর কোনোদিন প্রেম প্রীতির মধ্যে আমি নাই। প্রেম করলে হার্ট ব্রেক হবে। ইউ নিড দ্যাট এক্সপিরিয়েন্স টু গ্রো গ্রেসফুলি। ইউ ডোন্ট ইভেন রিমেম্বার দ্য পার্সনস নেম হু টাচড ইউর সান ফার্স্ট। এ বয়সে, তারপর তার মনে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি আদার সাইড। আজকে আমার সামনে যিনি বসে আছে তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ। ইনফ্যাক্ট আমার বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্সোনালিটির একজন। যখন আমি ফার্স্ট চিন্তা করে আমি পডকাস্ট করব, তার নাম ছিল আমার লিস্টের টপ 3 নামের একজন, এবং আমার 1 বছর লেগেছে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে। তিনি এমন একজন আর্টিস্ট যে তার গান শুধু গানই না, তার গান কথা বলে, তার গান আমাদের সবার মনের কথা বলে। তার পার্সোনালিটি, তার পার্সোনাল বিলিফ, তিনি একজন স্টোরি টেলার, তিনি একজন ফাইটার। তার এমপ্যাথি এত বেশি যে তিনি কোথাও না কোথাও আমাদের সবার ফিলিংস বুঝতে পারে। আর তার বেলায় আমাকে ওয়ান অ্যান্ড অনলি এই কথাটা ব্যবহার করতেই হবে। আমার সামনে বসে আছেন তা ওয়ান অ্যান্ড অনলি শায়ান আপু। থ্যাংক ইউ সো মাচ এরশাদ। অনেক বেশি বলেছো, বাট I understand your love and emotion. Thank you so much. মাই প্লেজার আপু, অ্যাবসলিউটলি মাই প্লেজার। আচ্ছা, সবার আগে আজকে যেটা জানতে চাই সেটা হচ্ছে হু আর ইউ উইদাউট ইয়োর লিরিক্স, উইদাউট ইয়োর গিটার, উইদাউট পেন অ্যান্ড পেপার। আসল শায়ানটাকে, ওয়েন লাইটস আর অফ, ওয়েন দের ইজ নো সাউন্ড, কিচ্ছু না। আমরা আজকে আসল শায়ান কি সেটা জানতে চাই। So it's a very interesting question. তোমাকে তুমি করে বলি। হ্যাঁ এশা, তুমি যেটা বলছো সেটা হচ্ছে দ্য রিয়েল মি অ্যান্ড দ্য পার্সন হু আই অ্যাম ইন ফ্রন্ট অফ মাই পিপল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? তাই তো আমার সারা জীবনের স্ট্রাগলটা হচ্ছে, বা স্ট্রাগল বলবো না, আমার সারা জীবনের এইম হচ্ছে টু লুজ মাই মাস্কস। মানে হাউ ক্যান আই মিনিমাইজ দিস ডিস্টেন্স। আমার একটা গান আছে, সেই গানটার নাম হচ্ছে মুখোশ। মুখোশের মানেটা হচ্ছে, ওই গানটার মেইন গল্পটাই এরকম যে, মানে তোমাকে সবাই ভাবছে যেমন, আসলে কি তুমি তাই? তোমাকে যেমন ভাবছে সবাই, আসলে কি তুমি তাই? আমি তো আমার মুখোমুখি হলে দারুণ লজ্জা পাই। সো দিস ইজ মাই এইম। আমি যেন আয়নার সামনে দাঁড়ালে, আই এম আ পার্সন ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড আই এম আ পার্সন ইন ফ্রন্ট অফ মাই মিরর। আমি তো জানি আমি কি। আমি আসলে কাজটাই করতে চাই নিজের দূরত্বটা কমানো। যে মানুষটা আমি ঘরে, অফকোর্স দেয়ার আর সার্টেন থিংস যেগুলি আমি হয়তো পৃথিবীর সঙ্গে শেয়ার করব না, কিছু পার্টিকুলার মানুষ ছাড়া, হু আর ভেরি স্পেশাল টু মি, অথবা নিজের সঙ্গে ছাড়া। বাট দ্যাটস শেয়ারিং, দ্যাটস নট হাইডিং। সো আমার রিয়েল মানুষটা কিন্তু সেই মানুষটাই যাকে তুমি চেনো। আমি ঘরের ভেতরে আর বাইরে, এমনকি পোশাকেও খুব বেশি যে আলাদা সেটা বলবো না। মাই থটস আর প্রিটি মাচ দ্য সেম। মেবি আমার কিছু জগৎ আছে যেটা আমার বাইরের মানুষদের সঙ্গে ওইভাবে শেয়ার করা হয় না, বিকজ সেটা স্পেসিফিক টু সাম পিপল। কিছু কাছের মানুষ, তারা আলাদা, তারা খুব স্পেশাল। এর বাইরে কিন্তু অ্যাজ আ পার্সন, মানে ওই চিত্রটা যে খুব আলাদা, আমি সেটা বলবো না। ওয়াও, So, not everyone can say that. Confidently আপু সবাই বলতে পারে না, at least ordinary মানুষ। না, আমি এটা বলবো না যে আমার ওরকম খুব, মানে আমি খুব ক্লিন, কিন্তু দ্যাট ইজ মাই গোল। খুব ক্লিন মানুষ মানে কোথাও কোনো সাংঘাতিক সাধু সন্ন্যাসী, দ্যাটস অলসো ভেরি হিপোক্রিটিক্যাল আমার মনে হয়, সেটা না। কিন্তু দ্যাট ইজ মাই এইম। আর আসলে ওরকম কিছু নাইও, মানে যে মানুষটা আমি বাইরে, সেটা যে ভিতর থেকে খুব আলাদা তা না। পলিটিক্স বলো বা থিংস দ্যাট আই এক্সপ্রেস, এগুলি আমি আসলে ঘরে প্র্যাকটিস করি, যেটা বাইরে এসে বলতে চাই। দ্যাটস মাই, কি বলবো, আমার জীবনের সাধনাটাই এটা। আচ্ছা আপু, আমি আপনাকে দেখে যেটা বুঝলাম যে আপনি হিউম্যান ইমোশনকে খুব ডিপলি ফিল করেন, ঠিক আছে? আর আপনার প্রতিটা গান মানুষের নেচার, হিউম্যান ইমোশন নিয়ে। আর আমরা ছোটবেলা থেকে না, মানে একটা খুবই ওয়াইডলি একটা কথা প্র্যাকটিস হয়, সেটা হচ্ছে যে মানুষের মতো মানুষ। আমরা অনেক সময় বলি উনি একজন মাটির মানুষ, উনি একজন খাঁটি মানুষ। আপনার কাছে
অ্যাকর্ডিং টু ইউ একজন খাঁটি মানুষ বা একজন মানুষের মতো মানুষের ডেফিনেশন কি? ভুল করা আমার অধিকার, ভুল থেকে আমি সবচেয়ে বেশি শিখি। হুম, মানে আমি যে বিরাট বিরাট বই পড়ে যা শিখি তার চেয়ে অনেক বেশি আই লার্ন ফ্রম মাই ওন মিস্টেকস। সোজা কথা, খাঁটি মানুষ হচ্ছে সেই মানুষ যে নিজের সঙ্গে কনভারসেশনে থাকে, জীবনের সঙ্গে কনভারসেশনে থাকে, জীবনকে বোঝার চেষ্টা করে এবং সেটাকে অথেন্টিক্যালি এক্সপ্রেস করে। অর্থাৎ আমি বুঝতে পারছি না বা আমি বুঝতে পারছি আমি এইটা ঠিক করিনি। মানে দের আর সার্টেন ভেরি সিম্পল থিংস অফ লাইফ যেখানে মানুষ নিজেকে কি বলবো, আমাকে একটা পারফেক্ট ইমেজ নিয়ে সমাজে থাকতে হবে, এই হাই স্ট্যান্ডার্ড অথবা এই হাই এক্সপেকটেশন অ্যান্ড আ ফলস এক্সপেকটেশন সমাজের আছে, আমাদের সোসাইটিতে এটা আছে যে পারফেকশন। আই অ্যাম এগেনস্ট অল কাইন্ড অফ পারফেকশন। মানে আই এম নট সেইং যে ইচ্ছা করে আমাকে লেজিনেস দিয়ে ইমপারফেক্ট হতে হবে, বাট হোয়াট আই এম সেইং ইজ লাইফ ইটসেলফ এটাই ইমপারফেক্ট। মানে পারফেকশন ইজ অ্যান অবসেশন মানুষের। সো খাঁটি মানুষ আসলে সেই মানুষ আমার কাছে যেই মানুষটাকে এটা না বলা খুব কঠিন, তুমি দেখলে বুঝবে, যার সবকিছুর সাথে সবকিছুর ভাষা এক হয়ে যায়। যে যা বলে, তার চোখের ভাষা, তার হাতের ভাষা, তার মুখের ভাষা, তার জীবনের ভাষা, তার বন্ধুর ভাষা, এই সমস্ত কিছু মিলিয়ে, এবং তার রাগ, এটা দেখা যায়। মানে দের ইজ নট মাচ যেটা কিনা কি বলবো বুঝতে পারা যায় খাঁটি মানুষকে। এইটা হলো মানে নট ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা আমার আরেকটা মানে জায়গা যে খুব চুপচাপ বা খুব চুপচাপ মানুষের যে খাঁটি হতে পারে না সেটা বলবো না, কিন্তু বলবো যে খাঁটি মানুষকে তার শুধু ভার্বাল ল্যাঙ্গুয়েজ বা সে কি বলে কি করে সেটা দিয়ে না, দের ইজ এ টোটাল কমিউনিকেশন ফ্রম দ্যাট পার্সনস এক্সিস্টেন্স টু ইয়োর্স। এই কমিউনিকেশনটার মধ্যে দিয়ে ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা ও এই মানুষটা খাঁটি, খুব খাঁটি। সে সব ইমোশনকে অ্যাকোমোডেট করে জীবনের, এতে কোনোটার থেকে পালায় না, রাগ থেকে পালায় না, ভুল থেকে পালায় না, পরাজয় থেকে পালায় না, সবকিছুকে নিয়ে চলে, কান্না থেকে পালায় না। ওকে, আমার কাছে তাই মনে, হিংসা থেকেও পালায় না। ভেরি ইম্পর্টেন্ট। রাইট। আপু, জেলাসি কিন্তু আমার মনে হয় খুব কমন একটা ইমোশন, তাই না? এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আর ছোটবেলায় এগুলো একটু বেশি হতো। মানে আমি আমি নিজেও চিন্তা করি মাঝে মাঝে যে আমি যতই বলি না আমি জেলাস ফিল করি না, আমি সবার ভালো চাই, কিন্তু মাঝে মাঝে জানি কি হয়, স্পেশালি ছোটবেলা হতে, যে মনে হয় যে damn, এটা চাই। আর এখন একটা কথা বললেন না আপু, যে যার চোখের ভাষা মুখের ভাষা এক, বিউটিফুল। আসলে এই কথাটা কখনো এইভাবে চিন্তাই করে দেখি না যে মানুষের চোখের ভাষা মুখের ভাষাও যে এক হওয়া উচিত। আচ্ছা আপু, ছোটবেলা থেকে কিন্তু আমরা একটা জিনিস শুনে ইউজড যে তুমি এটা করলে মানুষ কি বলবে, ওইটা করলে মানুষ কি বলবে, এখন যদি তুমি এটা না করো তাহলে সমাজ কি বলবে। এই এই সমাজ কে বা কারা? এই যে আমরা চিন্তা করি এটা করলে মানুষ কি ভাবো, এই মানুষগুলাই বা কারা? আর যখন আমরা কাউকে দেখি যে বলে যে না মানুষের ভাবনা দিয়ে আমাদের কি, তখন আবার বলে যে আমরা যে বাস করি আমরা একটা সমাজের মধ্যে বাস করি। সমাজে বাস করি, বাট আমাদের কি সমাজের কথা শুনে সমাজকে মাথায় রেখে আমার নিজের পার্সোনাল লাইফে ডিসিশন নিতে হবে? এটা এভাবে কি বেঁচে থাকা যায় কতদিন? আর আমরা তো গ্রো আপ ইন আ সিস্টেম যেখানে আমাদেরকে কিন্তু মানে কোথাও না কোথাও এভাবেই বড় করা হয় যে এটা করলে মানুষ কি বলবে, ওইটা করলে মানুষ কি বলবে। বাট বয়সের সাথে সাথে কিন্তু আমরা রিয়েলাইজ করি কি আমরা খুঁজেই পাই না, মানে কারা সো এই নাইস। সমাজ, এই মানুষগুলো কারা? ওকে, খুবই মজার প্রশ্নটা। আমার কাছে মনে হয় আদার দেন মি, এভরিবডি ইজ মাই সমাজ। এভরিওয়ান, ছেলে সমাজ, বাবা সমাজ, মা সমাজ, বোন সমাজ। যে আমাকে শুনতে চায় না, আমাকে শুনতে চায় না, সেই সমাজ। মানে এটা খুব প্লেনলি আমি বললাম যে এটার মধ্যে দিয়ে মনে হতে পারে যে আমার কাছের মানুষ, আমি তোমার কাছের মানুষদেরকে তোমার শত্রু করে দিচ্ছি, এরকম ব্যাপারটা। কিন্তু আসলে একটা অন্যভাবে বলি একটুখানি, একটা যেমন ধরো একটা মেয়ে, সে একটা ঘরে তার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তার হাজবেন্ড তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, ফিজিক্যালি তাকে নিপীড়ন করে, তাকে মারে। হ্যাঁ, সেই মেয়েটা তার বাবা মার কাছে গেল, সেটা হতে পারে একটা মধ্যবিত্ত সোসাইটি ঢাকা শহরের, হতে পারে একটা মফস্বল, হতে পারে একদম অজপাড়া গ্রামেরও হতে পারে। সেই মাটা তাকে বলছে এই সহ্য করে নে, এটাই মেয়েদের
চরিত্র, এটাই মেয়েদের জীবন। কারণ সেই মাটা সহ্য করে এসছে, সেই মাটা বলছে। এখন মেয়েটা তো আপন মনে করে মায়ের কাছে গিয়ে একটা অপরাধের বিচার চাইছে। মাটা কি বলছে? মাটা বলছে যে এটা সহ্য করে নিতে হবে। তখন তো মাটাই সমাজ। আমি সেই মায়ের কথা শুনতে মানা করি। এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সমাজ আসলে একটা তৈরি হয়ে থাকা সিস্টেম, এবং এটা ভাঙতে ভাঙতেই শুধু এগোতে পারে। সমাজকে না ভাঙলে সমাজ কখনো আগায় না। কাজেই একটাকে ভেঙে, সমাজ হলো অনেকদিন ধরে চলতে থাকা নিয়মের একটা শক্ত উঁচু দেয়াল, দুর্গের মতো, যেখানে কিছু মানুষ বন্দী হয়ে থাকে, কিছু মানুষের ইচ্ছাকে সম্মান করা হয়। এই সমাজটাকে আমরা আবার এটার আরেকটা, হয়তো বা আমরা যেটা শুনে থাকি সেরকম একটা শব্দ দিয়ে আমরা বলতে পারি, আমরা বলি না পেট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতন্ত্রের দ্বারা মানে প্রত্যেকটা সমাজটাকে যদি একটা দালান ধরি, প্রত্যেকটা ইটের মধ্যে পুরুষতন্ত্রের আঠা লাগানো, সেটাকে একটু 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 করে ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে আগাতে হয়। কেননা এটা কাকে বেনিফিট করে? আমরা যখন বলছি যে তোমার একটা সাধারণ ইচ্ছা যে ওকে আমি আজকে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে চাই, সমাজ কি বলবে? কেন বৃষ্টিতে ভিজবে তুমি? বৃষ্টিতে ভেজা ঠিক না, অন্যায়, এটা মেয়েরা এমন করে না, এটা ঠিক না। কিন্তু কি বলবে বাসার মানুষ দেখবে। আমি বৃষ্টিতে ভিজবো, বৃষ্টি আকাশ থেকে পড়ে, ওয়ান অফ দ্য বিউটিফুল থিংস যেটা জীবনে ঘটতে পারে, সেটা নিষেধ করছে কিসের দোহাই দিয়ে? সমাজের দোহাই দিয়ে। কেন? বিকজ ইউ আর সাপোজ টু বি সো ফিয়ারফুল অল দ্য টাইম। বডি ল্যাঙ্গুয়েজ হবে এরকম, খুলে বাঁচতে পারবে না, খুলে হাঁটতে পারবে না, মাথা উঁচু করে চলতে পারবে না, একটু জোরে হাসতে পারবে না, গান একটু জোরে হাসা নিষেধ। না তুমি এক্স্যাক্টলি। এবং মানে এভরি ম্যানার, কিভাবে ঘুমাবে, কিভাবে বসবে, কিভাবে হাঁটবে, কিভাবে কোন পোশাকটা পরবে, কি করে খাবে, ওকে, এভরিথিং ইজ লেড আউট, মানে সব বলা আছে। তাহলে এটাই সমাজ, এই যে কঠিন নিয়ম যার দ্বারা একদল মানুষ উপকৃত হয় বলবো না, একদল মানুষকে সেই নিয়মগুলো সার্ভ করে, আর একদল মানুষকে করে না। এখন কাদেরকে করে না তাদেরই এটা ভাঙতে হবে, এবং ভেঙে ভেঙে একটু 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 করে সমাজটা পাল্টায়। সামনে যায় না পেছনে যায়, এগুলো খুবই রিলেটিভ কোয়েশ্চেন, আই এম নট গোয়িং টু গেট দেয়ার। কিন্তু এটা এটা মানে পরিবর্তিত হয় এইভাবেই, ভাঙতে হয়। আসলে আপু ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক, আর ওভাবে চিন্তা খুব ফ্যাসিনেটিং যে এখন ইটস 2025 আর আমরা এখনো, আমি বলবো পৃথিবীতে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু আমাদের মেয়েদেরকে এখনো প্রুভ করতে হয় যে আমরা ইকুয়ালিটি বলতে কি মিন করি। এখনো কিন্তু আমাদেরকে বলতে হয় যে দিস ইজ হোয়াট উই ডিজার্ভ। আর ব্যাপারটা এতটাই সিম্পল যে আমরা সবাই মানুষ, অল উই আর আস্কিং ফর ইজ ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল রেসপেক্ট এন্ড ইকুয়াল লাভ। এইটাও আমাদের তর্ক লেগে যায় বুঝাতে গেলে। একটা মানে ছেলেদের সাথে তো তর্ক করে বুঝাতেই হয় আমাদের রাইটস। এমনও কিন্তু হয় আপু যে আমার একটা মেয়ে ফ্রেন্ড এসে, কোনো মেয়েকেও আমার বুঝাতে হয় যে ইউ আর রং, তুমি যেটা মনে করছো ইউ আর রং, মানে ইউ ডিজার্ভ মোর অ্যান্ড ইউ আর গ্রেটার দেন ইউ নো। এই জিনিসটা নিয়ে আমাদের দেখি যে ইটস আবার 2025, দুনিয়া কোথায় চলে আসছে। আর এখন কালকের ভূমিকম্পের পর তো মনে হচ্ছে যে কেমন তো কাছেই চলে আসছে। তারপরেও মানে এত দূর এগিয়ে এসেও কিন্তু শুধু আমাদের রিজনে না, ওয়ার্ল্ড মেয়ে ছেলের এই যে বৈষম্য, এই জিনিসটা আমি বুঝলাম না। আমরা যে মানুষ, ছেলেরাও মানুষ, মেয়েরাও মানুষ, আর কেন এত ডিফারেন্স? শুধুমাত্র কি মানে শক্তি মানে কি শুধু ফিজিক্যাল শক্তি তো আর না, তাই না? বাট মেন্টাল শক্তি তো আমাদের ছেলে মেয়ে সবারই সমান। এই জিনিসটা মানে শক্তি বলতে তো আসলে পেশির শক্তি, মাসল পাওয়ার। মেইন আর্গুমেন্টটা কি? মেইন আর্গুমেন্টটা হচ্ছে যেই মানুষই জন্মাক না কেন, নারী পুরুষের বাইরেও মানুষ হয়, হ্যাঁ, যেই মানুষই জন্মাক না কেন, তাকে কি আমি ইকুয়াল ট্রিটমেন্ট দিতে চাই কিনা, আমি কি তাকে সমান মর্যাদা দেব কিনা? একটা সোসাইটিতে একটা রাষ্ট্র যদি তৈরি হয়, একটা স্টেট যদি তৈরি হয়, সে যেই রাইটস গুলি তৈরি করবে সেগুলি নারী পুরুষ বা যে কোনো ধরনের মানুষের জন্য, তার যে পরিচয়ে সে বাঁচতে চায়, রাষ্ট্র তাকে সেইভাবে তার কিছু নিডস আছে যেগুলি আলাদা, নারীর থেকে পুরুষের আলাদা, সেগুলিতে যেমন তাকে আলাদাই দিতে হবে, কিন্তু মর্যাদা এবং অধিকার, যেখানে সমান কাজ সেখানে সমান বেতন হবে কিনা, যেখানে একটা ভোটিং সেখানে সমানভাবে ভোট দিতে পারবো কিনা,
এই বিষয়টাতে সে রাজি না। সে আসলে বিশ্বাস করে যে যেহেতু সে হাতে একটু বেশি ওজন তুলতে পারে, সেই জন্য সে ন্যাচারালি সে বেশি মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে, এরকম একটা ব্যাপার। এটাই তার প্রাপ্য। এইটা একটা থট সিস্টেম, এবং পেট্রিয়ার্কাল থট সিস্টেমের আসলে বাহক, এজেন্ট, এটা যে সবসময় মেয়ে মানে পুরুষ মানুষ হবে তা কিন্তু না। আমি যেটা বললাম যে সমাজ কিংবা পেট্রিয়ার্কাল সোসাইটির পেট্রিয়ার্কাল থটস এর বাহক তো আমার মাও হতে পারেন, আমার বান্ধবী হতে পারে, আমার বোন হতে পারে, এবং হিউজ ফেমিনিস্ট হতে পারে আমার বাবা, হিউজ ফেমিনিস্ট হতে পারে আমার বন্ধু, আমার বোন, আমার ভাই, যে আসলেও আমার ছোট ভাই আসলে বিরাট এক ফেমিনিস্ট, এবং এই শব্দটাকে দূষিত করে দিয়েছে। ফেমিনিস্ট মানে একটা গালি। অথচ ফেমিনিজম কি করে? সমতা প্রতিষ্ঠা করার জন্য, সমান অধিকারের জন্য, মেয়েদের বিরুদ্ধে যত অন্যায় হচ্ছে সেটাকে নির্মূল করার জন্য, একটা মানে জাস্টিস বেসড সোসাইটি তৈরি করার জন্য ফেমিনিজম কাজ করে। কিন্তু ফেমিনিজম বলতে ওই কয়েকটা ইমেজ আছে, এই দেখে। আর আসলে এগুলো নিয়ে কথা বলতে দেখি মানুষ জোক হিসাবে নেয় বা মক করে, যে বলে হ্যাঁ এই যে চলে ফেমিনিজম আসছে কপচাতে। ফেমিনিজম নিয়ে কথা বলতে, এই যে চলে আসছে এম্পাওয়ার ওমেন, বা কোনো মেয়ে যদি নিজে ইনকাম করে ওকে জোক করে স্বাবলম্বী নারী হিসাবে ডাকা হয়। জিনিসটা আসলে মানে আমরা যে মানুষ, এই যে মেয়েদের যে ফ্রিডম অফ চয়েস ব্যাপারটা আছে, এই ফ্রিডম অফ চয়েসেরও তো আমাদেরকে দেওয়া হয় না। মেয়েদের জীবনটা তো পুরো একটা টাইম স্ট্যাম্পের মধ্যে ধরা বাঁধা, রাইট? এত বছর বয়সের মধ্যে তুমি তো যদি চয়েস, পড়াশোনা করো, হ্যাঁ, তুমি পড়াশোনা করো, মাস্টার্স করার জায়গা, তারপর তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে করলে তো এত বছরের মধ্যে বিয়ে করতে হবে, এত বছর বয়সের মধ্যে তোমার একটা সন্তানের মা হতে হবে, নাহলে তোমার বায়োলজিক্যাল ক্লক তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। সবকিছুই আমাদের সময়ের মধ্যে বেঁধে দেওয়া। হোয়াট ইফ এই সবকিছুর মধ্যে এরকম আজকাল আমি অনেকেই দেখি, ওয়ার্কিং উইমেন বা অনেকেই এই জেনারেশনে যারা চাইল্ড ফ্রি থাকতে চায়, যারা হয়তো ডিসাইড করে হতে পারে আমি একজন নারী, বাট মা হতে চায় না, মনে করে যে সে রেডি না টু বি আ মাদার, তখন কিন্তু তাকে অনেক জাজ করা হয়। সো মানে এই যে মেয়েদের থেকে এত এক্সপেকটেশন, এটা ব্যাপার আপনার কি মানে কি মনে হয়? একজন সন্তান চাইছেই না, আরেকজন বলছে ওয়ান চাইল্ড ইজ এনাফ, আরেকজন বলছে যে আমি বায়োলজিক্যাল মাদার হতে চাই না, আই ওয়ান্ট টু অ্যাডপ্ট আ চাইল্ড। হ্যাঁ, যে ওই, কারণ আমি তো আসলে একটা মজার ব্যাপার দেখো, তোমার বাচ্চাকে পৃথিবীতে প্রথম যে মানুষটা ধরে হাতে নেয়, সেই মানুষটা তোমার পরিবারের কেউ না। ইউ ডোন্ট ইভেন রিমেম্বার দ্য পার্সনস নেম হু টাচড ইউর সান ফার্স্ট। ইউ ডোন্ট ইভেন রিমেম্বার এনিমোর, রাইট? কে, তারপর কাকে ক্লিন করলো। পৃথিবীটা তো এরকম। শুধু এই যে রক্তের বন্ধনই সব, পৃথিবীতে কত মানুষ আছে তারা এত সেলফলেসলি পৃথিবীকে ভালোবাসায়, এটাই এটাই নর্মাল। সো আমার শরীর থেকে একটা সন্তান পৃথিবীতে আসলো, আমি একটা মাধ্যম, তাকে আমি ভালোবাসতে পারি। আবার একজন ভাবতে পারে যে না, অনেক বাচ্চা পৃথিবীতে অলরেডি আছে, আই উড রাদার হ্যাভ সামবডি এলসেস অ্যাবান্ডেন্ড চাইল্ড, অথবা যে বাচ্চাটা এতিম, অথবা যে আমার দেশেরও না, যে একটা অন্য দেশের বাচ্চা। আমি সিরিয়াসলি আমাদের কথাবার্তা, আমার বন্ধু অনেক বন্ধু আছে যে প্রায় বলে, মাঝে মধ্যে বলে যে গাজার এত বাচ্চা, ওদের থেকে একজনকে নিয়ে এসে আমরা রাখবো। দেখো অনেক রকম চিন্তা আছে, কিন্তু এটা না ওই একভাবেই চিন্তা করতে হবে। অথচ এই চিন্তা পদ্ধতির কারণে অনেক মানুষ অনেক ধরনের দুঃখের ভিতর দিয়ে যায়। আমার নিজের বাচ্চা হলো না, তাহলে কি আমি সারাটা জীবন কষ্ট পেলাম। আমি তার দুঃখকে ছোট করতে চাই না, কিন্তু অন্য চিন্তাগুলিকে অ্যাকোমোডেট করার যে মেন্টালিটি, সেটা যে মানুষকে বড় করে, সেটা যে মানুষকে শান্তি দেয়, এই যে একটা কমিউনিটি তৈরি হয়, যে একটা আমি যাকে ভালোবাসি। আচ্ছা, ওয়েন ইউ হ্যাভ আ পেট, তাকে তো তুমি নিজের বাচ্চার মতো আদর করো, সে তো তোমার পেট থেকে বেরোয়নি, শরীর থেকে বেরোয়নি, কিন্তু তুমি তো একটা পুষি, একটা বেড়াল, একটা কুকুর, সে তো তোমার নিজের বাচ্চার মতো, যার আছে সে ওইভাবেই ভালোবাসে। তখন কি ভালোবাসা কম পড়ে মনে হয়? তাদেরকে জিজ্ঞেস করো, দে লাভ দেয়ার, মানে ওই বাচ্চাগুলিকে একদম নিজের বাচ্চার মতো ভালোবাসে। ভালোবাসা ইজ, দের ইজ নো বাউন্ডারি, দের ইজ নো রুল। হ্যাঁ, আসলে আপু, তাই না? আসলে আমরা দেখলাম যে আমরা মা আর বাবা জিনিসটাকে খুব বায়োলজিক্যালি, এটা ডেফিনেশন খুব বায়োলজিক্যাল মনে করি, তাই না? আর মা বাবা বা মাদারলি ফিলিং, এটা তো বায়োলজিক্যাল কিছু, ইটস জাস্ট আ ফিলিং, তাই না? এটা তো একটা ইমোশন। আমি তো আমার একটা পেটকেও মায়ের মতো ভালোবাসতে হলে, বা যে কোনো একজন পুরুষ যদি বাবার মতো কাউকে ভালোবাসতে হয়, ওই মানুষটা তো নট নেসেসারিলি আমাদের ব্লাড হইতে হবে। ইটস আ
ইটস দ্য হাইয়েস্ট ফর্ম অফ লাভ অ্যান্ড কেয়ার, তাই না? কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে আমি তো আমার বান্ধবীকেও মায়ের মতো ভালোবাসতে পারি, আমার লাইফের ফার্স্ট ফ্রেন্ডকে আমি ওরকম ভালোবাসতে পারি, তাই না? এটা তো খুবই পিওর। কারণ আমার যেটা মনে হয় যে আমার আমার ছোট ভাই আমার থেকে 7 বছরের ছোট, ও আমার লাইফের ফার্স্ট বাচ্চা। মানে যখন আমি ছোট, আমি নিজেকে বাচ্চা ভাবতাম, তখন আমার লাইফে ফার্স্ট আমার ভাই আসে এজ আ বাচ্চা, আমার লাইফের ফার্স্ট বাচ্চা। সো এখন যখন আমি সত্যি একজন মা, আমি চিন্তা করে দেখি যে প্রথম প্রথম যখন ও ছোট ছিল আর আমি ওর থেকে বড় ছিলাম, আমি এখন ওর থেকে বড়, মানে তখন কিন্তু ওকে নিয়ে আমার যে ধরনের চিন্তা ভাবনা, ওর প্রতি আমার যে কেয়ার, ওর খাওয়া দাওয়া, ওর খুশি, ওর সেফটি, আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি ইনিশিয়ালি একই জিনিস ভাবতাম যখন আমার ছেলে আরো ছোট। ফিলিংসে কিন্তু মানে ইটস দ্য সেম ফিলিং, আর ইন্টেনশনও কিন্তু সেম। যদিও আমার ভাই যখন বড় হয়ে যায়, আমি যখন ওর উপরে খুব একটা বেশি মাগিরি আর করতে পারি নাই, বাট তারপরেও জিনিসটা হচ্ছে কি, ইটস জাস্ট অল অ্যাবাউট ইমোশন। এটা তো আর ওরকম না যে, আর আমাদের সরি আমি অনেক লম্বা কথা বলছি, যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মা হওয়া, মানে বেসিক্যালি সন্তান জন্ম দেওয়া জিনিসটাকে এত বড় করে এত ডিপলি দেখা হয় যে সবার পক্ষে তো, অনেকে বিয়ে করে সন্তানের আশায় বিয়ে করে, সবার ভাগ্যে তো আল্লাহ মা হওয়া লেখে না, বা সবার ভাগ্যে আল্লাহ একটা সন্তান সমাজ নাও দিতে পারে। তখন ওই মানুষগুলোকে সোসাইটি এমন একটা প্রেসারে ফেলে যে তোমার কবে বাচ্চা হবে, বা তোমার কোনো, আমি দেখি যে অনেকের স্ট্রেট জিজ্ঞেস করে ফেলে যে তুমি ডক্টরের কাছে কবে দেখাও, কেন যাচ্ছ না। মানুষগুলো কিন্তু তখন ওদের লাইফটাই পাল্টে যায়, কারণ ওরা মনে করে যে নো ম্যাটার হোয়াট, আর যাই অ্যাচিভ করুক জীবনে, তারা জীবনে যতটা খুশি থাকুক না কেন, সোসাইটি বা তার আশেপাশে এনভায়রনমেন্ট তাকে কিন্তু ফিল করায় যে তোমার, ইফ ইউ আর নট আ মাদার, তোমার যদি সন্তান না হয় তাহলে লাইফটা ইনকমপ্লিট। আর সবসময় তো এটা নিজেদের হাতে থাকেও না, এটা তো পুরোপুরি, এটা তো উপর আল্লাহর উপর, তাই না? এই মানুষটা তাকে, আল্লাহ তাকে সন্তান হওয়ার সুখ দিবে কি দিবে না, আর ওই এক সুখের পিছনে আমাদের এই এক সুখের পিছনে ভাগতে ভাগতে, আল্লাহর কাছে দোয়া চেতে চেতে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে জীবনের শেষে তাদের জীবন লাইফ শেষ হয়ে যায়, হয়তো তাদের এই একটা ইচ্ছা পূরণ হয় না। আর এটাকে এত বড় করে দেখা হয় যে এই এই দুনিয়াটা এত সুন্দর, এত কিছু আছে, এত কিছু নিয়ে খুশি থাকা যায়, কিন্তু সোসাইটি প্রেশারে আমি বলবো, রাদার সোসাইটি একজন মাকে, যার মা হওয়ার ক্যাপাবিলিটি নাই, তাকে যদি এটাই বুঝাতো যে তুমি যদি মা নাও হও, তারপরেও তুমি কমপ্লিট, তুমি কাউকে অ্যাডপ্ট করতে পারো, বা তুমি নিজের উপরে ফোকাস করো, তুমি দেখো জীবনে খুশি থাকার জন্য আর কি কি করতে পারো। এইভাবে কিন্তু আমি দেখি না কোনোদিনও কেউ ব্যাপারটাকে দেখি। এটা একটা মেয়ের উপর পুরো, মানে এটা পরীক্ষার মতন, যে যত যাই হোক তুমি যদি মা না হও, তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারলো না। আচ্ছা, স্পিকিং অফ মাদার, এখন আমরা আপনার মাকে নিয়ে কিছু কথা বলবো। আপনি একবার একটা স্টেটাস দিয়েছিলেন আপনার মাকে নিয়ে, এবং সেখানে আপনি বলছেন আপনি আপনার মার মেয়ে, এবং আপনার মা একজন সিঙ্গেল মাদার ছিলেন। তিনি আপনাকে এবং আপনার ভাইকে সিঙ্গেল হ্যান্ডেডলি তিনি পুরোপুরি একাই বড় করেন। ওনার কন্ট্রিবিউশন আপনার পার্সোনালিটিতে, আপনার বিলিফ সিস্টেমে কতটুকু, ওনার সাথে আপনার বন্ড কেমন ছিল, ওনার থেকে আপনি কি শিখলেন? টেল আস এভরিথিং অ্যাবাউট হার। অ্যান্ড তার আগে এটাও বলেন তিনি এখন আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর আপনার সাথে তার বন্ডিং এর ব্যাপারটা আপনি যদি একটু বলেন আমাদেরকে। সেটাই, আমরা ভাই বোন যখন গল্প করি তখন এটা নিয়ে অনেক গল্প হয় যে আম্মু ওয়াজ মোর লাইক, মানে আমার ভাই আমাকে বলে যে আই ওয়াজ আ মাদার টু হিম অ্যান্ড আম্মু ওয়াজ আ ফাদার টু আস। অ্যান্ড এখন আবার আমি আর আমার ছোট ভাই, আমাদের অনেক ডাইমেনশনে, মানে আমি যেটা বলছিলাম যে আমার বেশিরভাগ গানের কম্পোজিশন আমার ছোট ভাইয়ের করা। সো সামটাইমস আমরা সিবলিংস, মাঝে মাঝে ছোটবেলায় আমি ছিলাম ওর মানে মাদারলি ফিলিং দেওয়ার একটা সোর্স, অ্যান্ড দেন উই বিকেম ফ্রেন্ডস, অ্যান্ড দেন উই আর অলসো সিবলিংস। বাট দেন ওয়েন উই আর ডুইং মিউজিক টুগেদার, তখন আবার ও আমার সবচেয়ে হাইয়েস্ট ক্রিটিক। মানে আমাকে বলতো আপনি তুমি এই গানটা একদম কি গা, এত বেসুরা গাচ্ছ, মানে তখন কিন্তু আবার হি ইজ এ মিউজিক ডিরেক্টর। একই সম্পর্কে আমরা দুই ভাই বোন, অথচ কত ডাইমেনশনে আমরা সম্পর্ক কাটাই, তাই না? সম্পর্ককে আমরা সেলিব্রেট করি এভাবে। সব মানুষের মধ্যে এরকম নানান ফর্মের, কখনো সামটাইমস আমাদের নিজেদের প্যারেন্টের মতো করে নিজেদেরকে সেলফ প্যারেন্ট করতে হয়। সেলফ প্যারেন্ট বলে একটা কথা আছে, হ্যাঁ? মাঝে মাঝে বন্ধু হতে হয় নিজের, মাঝে মাঝে মা হতে হয়, তাই না? এরকম আমার মা আমার কাছে কি বলা যায়, একটা তো বায়োলজিক্যালি আমরা মা মেয়ে, আমরা বন্ধু, অ্যান্ড বিগেস্ট ইন্সপিরেশন, আ ফাইটার। আম্মু, আমাদের যুগে কথাটা চলতো খুব যে শি ওয়াজ আ সিঙ্গেল মাদার, মানে আমার বয়স যখন 5 তখন আমার বাবা মায়ের তখন ডিভোর্স হয়ে যায়। অ্যান্ড দেন ওই সময় আমাদের সমাজে দ্যাট ওয়াজ এ হিউজ ডিল। বাট আমি আজকে খুব খোলামেলা ভাবে বলবো
যে দ্যাট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল ব্লেসিং ফর বোথ অফ আস, ফর দ্য থ্রি অফ আস, বিকজ উই স্টার্টেড আ লাইফ অফ কমরেডশিপ। আমরা তিনজন কমরেডের মতো ছিলাম। কখনো আম্মুর উপর ডিপেন্ড করতাম, আম্মু যখন আরেকটু নিজেকে জীবনটাকে গোছালো, আই স হার ফার্স্ট হ্যান্ড কিভাবে জীবনটাকে সে সামলাচ্ছে। এই যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আম্মু যেটা করতো, সে তো বলে বলে করেনি। আমার মেমোরির মধ্যে যেটা থেকে গেছে, সেই আম্মু পৃথিবী থেকে ফিজিক্যালি চলে যাওয়ার পরেও she teaches me every day. And then there are things that I did not learn from her. I resisted. আমি এটা বলবো, আম্মুকে আমি যে পূজার আসন দিয়ে দেব, there are so many things that I do not agree with my mother, and that's the best part of our friendship. এই যে একটা সিস্টারহুড, উইমেনহুড, একটা মা আর একটা মেয়ের মধ্যে যে একটা প্রেম আছে, একটা উইমেন টু উইমেন একটা সিস্টারহুড আছে, আমি বলবো যে দুই নারীর যে যাত্রা, আমি আমার মায়ের কাছ থেকে সেই জায়গাটা দেবো, সেই বন্ড, সেই প্রেম, সেই ফ্রেন্ডশিপ, এইটার আমি কথা বলে শেষ করতে পারবো না। বাট আই অ্যাম ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট মাই মাদার। দ্যাট ইজ কি বলবো, দ্যাট ইজ সামথিং দ্যাট আই টেক প্রাইড ইন। বিকজ আমি আসলে কেন করি এটা, আমাদের সোসাইটিটা এমন, ওকে, যেমন একটা, আই ওয়ান্ট টু সে দিস, যেমন আমি আমার নামটা ব্যবহার করি শায়ান, আই স্টার্টেড উইথ শায়ান, but always Wahid comes up. I intentionally got rid of Wahid. That was a political decision. I did not take anybody's name. আমার মায়ের লাস্ট নেমও নেইনি, বাবারটাও চাইনি, because I wanted to give myself another birth. জীবনটাকে দেখি, নিজেকে একটা জন্ম দিই। And Ammu was there as a friend. মানে আম্মু was there, বায়োলজিক্যাল মাদারহুড তো আছেই, মা তো সে বটেই, একই বাড়িতে থাকছি আমরা, রুমমেটস, হাউসমেটস তো বটেই। বাট তার বাইরেও আমি নিজের জীবন ট্রাই করতে চেয়েছি। আম্মুর ব্যাপারটা হচ্ছে, মানে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো যে উই রেজিস্টেড, মানে ইচ আদার, অ্যান্ড দেন উই ফট লাইক ফ্রেন্ডস। We reached many agreements. We didn't reach, sometimes we didn't reach any agreement. কিন্তু সবকিছু মিলিয়ে এই যে একটা জার্নি অফ টুগেদারনেস, I would say this was a friendship. This was a soulmateship. এটাকে আমি আর কি নাম দিব আমি ঠিক জানি না। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ইনঅ্যাডিকুয়েট, ল্যাঙ্গুয়েজের ফাঁদে পড়তে চাই না। বায়োলজিক্যালি শি ওয়াজ মাই মাদার, অ্যান্ড আমি তার সাথে আমার অনেক দ্বিমত এভরিথিং আছে, কিন্তু সে আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধুগুলির মধ্যে একজন, যে আমাকে তার জীবন দিয়ে, সবচেয়ে বড় কথা আমার জীবনটা যে আমি কত কিছু যে তার কাছে সেই জায়গাটা থেকে শিখেছি সেটা বলতে পারবো না। মানে একদিনে এটা, দ্যাটস অ্যানাদার এপিসোড ফর আস, যদি শুধু মায়ের কথা বলা যায়। এরকম আর কি। আম্মুর প্যারেন্টিং ওয়াজ মোর লাইক, কখনো শক্ত কড়া, এবং আমি এটাও বলবো যে, এটাও খুব সাহস করে বলবো, যেটা আমাদের সমাজে বলার নিয়ম নাই, সেটা হচ্ছে আম্মুর প্যারেন্টিং অনেক ভুলও ছিল আমার চোখে। হ্যাঁ, এবং আমার কাউকে ওই যে একটা দেবতার পর্যায়ে নিয়ে গিয়ে আমি বলবো না বাবা মায়ের কোনো ভুল হয় না, অবশ্যই হয়। হ্যাঁ, আমার বাবা যদি কখনো এমন কিছু করে থাকেন যেটা একজন মানুষের প্রতি অসম্মানজনক, আমি আমার মায়ের কথাই বলবো। হ্যাঁ, তাদের রিলেশনশিপে এমন অনেক কিছু ছিল যেটাকে আমি রেসপেক্ট করবো না। দ্যাট ওয়াজ মাই ফাদার্স মিস্টেক, হি অ্যাবান্ডেন্ড আস, দ্যাট ওয়াজ হিজ মিস্টেক অন হিজ পার্ট, দ্যাট ওয়াজ হিজ মিস্টেক। আমি যদি আজকের সমাজে, আমি জানি এগুলো খুবই অস্বস্তিকর আলাপ, এখনো সোসাইটি ওই, because my father was a musician and I became a musician, we shared the same blood and the same inclinations for music, সেটা তো আছে। বাট দ্য ওয়ে, যে হার্ডশিপস এর ভেতর দিয়ে মা গিয়ে আমাকে যে জীবন দিয়েছে, দ্যাট সেপারেটস মি ফ্রম দ্য প্যাটার্নাল ইনফ্লুয়েন্স দ্যাট আই রিয়েলি ওয়ান্টেড টু অ্যাভয়েড। সোজা কথা, আই ডিড নট, মানে আমি ওই ইনফ্লুয়েন্সগুলি নিতে চাইনি। আই রাদার ওয়ান্টেড টু লার্ন ফ্রম লাইফ। এবং আম্মুর অনেক কিছু আছে যে বিশেষ করে তার জীবনটাই, যে একটা বিজয়ী নারীর জীবন আমাকে এত ইন্সপায়ার করে। আমি পৃথিবীতে যেই জায়গাগুলি থেকে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড, তার মধ্যে একটা হচ্ছে আম্মুর জীবনের কথা বলি। আম্মু ওয়াজ ব্রট আপ একটা, মানে ওই সময়ের সমাজে এমন একটা মানুষ হিসেবে তাকে বড় করা হচ্ছিল যে ওকে একটা ভালো ঘরে বিয়ে হবে, খুব হ্যান্ডসাম লুকিং একটা ধনী পরিবার হবে, শিক্ষিত হবে, দেখতে ভালো হবে, আইডিয়ালি একদম নায়ক সেরকম কারোর সাথে বিয়ে হবে,
বাচ্চা হবে ফুটফুটে, এবং তারপরে হয়তো বিদেশে থাকবে বা দেশে থাকবে। আম্মুরা পড়াশোনা করতো, তাদের পরিবারে পড়াশোনা করেছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, বিকজ তখনকার যুগে মেয়েরা পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করাটা একটা ব্যাড লাক হিসাবে ধরা হতো আমাদের ওই পরিবারে, যে চাকরি করে খেতে হয় মেয়েটাকে, এরকম ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আম্মু এসছে। সেখানে তার ডিভোর্সের পরে আম্মু যেই একটা বিউটিফুল জার্নি করলো, সেটা তার বিজয়ের গল্প। তার সমাজকে ভেঙে সে নানান কিছু পার হয়ে কিন্তু সে এগিয়ে গেল। আমাকে আবার সেই পরের প্রজন্মের সমাজটাকে ভাঙার চ্যালেঞ্জটা আমার পরবর্তীতে যারা পৃথিবীতে আসবে তাদের, আমাদের প্রত্যেকের কাজ আছে সমাজকে রাখার এবং সমাজকে ভাঙার। সবকিছুকেই ভেঙে ফেলতে হবে আমি সেটার কথা বলছি না, কিন্তু সবকিছু সবসময় কিছু না কিছু থাকে যেটা ভাঙতে ভাঙতে আমাদেরকে সামনে যেতে হবে। আচ্ছা আপু, যেহেতু আপনি বললেন যে 5 বছর বয়সে আপনার মা বাবার ডিভোর্স হয়ে যায়, 5 বছর বয়স তো অনেকই ছোট। তো ওই 5 বছর বয়স থেকে তাহলে কি আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কি খুব একটা ছিল, বা ওয়াজ হি প্রেজেন্ট ইন ইয়োর লাইফ? না, বাবার সাথে এখন অনেক বছর পরে, মানে ডিভোর্সের পর, আমার বাবা মার ডিভোর্সের পরের পরবর্তী 12 ইয়ার্স দের ওয়াজ এ ক্লিন কাট। এর মধ্যে আমরা বড় টড় হয়ে গেলাম। তার অনেক পরে একটা মানে কি বলবো কমিউনিকেশন মতো হয়েছে, বাট উই ওয়ার রেইজড সিঙ্গেল হ্যান্ডেডলি। এবং যে কথাটা বলতে গিয়ে বললাম যে তখনকার দিনে একটা প্রচলিত কথা ছিল সিঙ্গেল মাদার, কিন্তু এখন আমি দেখি যে সিঙ্গেল মাদার ইজ নট জাস্ট এ সিঙ্গেল পার্সন। আম্মু তার কমিউনিটি তৈরি করেছিল। সিঙ্গেল মাদার মানে এমন না যে একা একা। এইটা আমি শিখেছি আমার জীবনে যাদের সাথে আমি চলি, যারা আমাকে ইন্সপায়ার করে প্রতিদিন, যে এই সিঙ্গেল বলে আসলে কিছু নাই। আমরা সবসময় মানে হয়তো আনম্যারিড কিংবা নট ম্যারিড অ্যান্ড সিঙ্গেল মাদার দুটা এক না। মানে আমরা ধরেই নিই যে একটা বাচ্চাকে একটা বাবা এবং একটা মা, এটা একটা মাইক্রো ফ্যামিলির কনসেপ্ট। অথচ আমাদেরই সমাজে একান্নবর্তী পরিবারে মামা চাচা খালার কাছে কোলে 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 ছেলেমেয়েরা বড় হচ্ছে, একটা বড় বৃহত্তর সমাজে। সেটা কিন্তু সিঙ্গেল মাদার বলে, বা নিজের বাবা মা আছে, ডিভোর্স হয়নি, বাট সেখানে কিন্তু দে আর নট রেইজড বাই দেয়ার বায়োলজিক্যাল প্যারেন্টস। অনেকের কাছে বাচ্চাগুলো বড় হচ্ছে। দ্যাটস আ ভেরি হেলদি সেট আপ আমার কাছে মনে হয়। হতে পারে সব। আম্মু কিন্তু মানে আমাদেরকে ওই জায়গাটা থেকে ভেঙে, তখন বলা হতো যে সিঙ্গেল মাদার, ওয়েল ইয়াস, ওই অর্থে যে প্যারেন্ট, সেট অফ প্যারেন্টস, বাবা মা বড় করছে সেইভাবে না। কিন্তু আম্মুর তো আমার খালারা দেখেছে আমাদেরকে, একসময় মামা দেখেছে, একসময় নানি দেখেছে, মায়ের বন্ধুরা দেখেছে, তারপর আমরা নিজেরা নিজেদেরকে দেখেছি, আমাদের নেইবার্স। আম্মু যখন অফিসে চলে যেত তখন আমাদের যে বাড়িওয়ালা ছিলেন উনি আমাদের দুই ভাই বোনকে দেখে রাখতেন। ওনার কি আমার জীবনে কোনো ভূমিকা নাই? তো আম্মু কি তাহলে ততই সিঙ্গেল? আমাদের যে বাসায় যে কাজের মানুষগুলি, বুয়াগুলি আসতেন, সেই বুয়ারা, আমরা বুয়া ডাকি, তাই সেই মানুষগুলি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে পাহারা দিয়ে রাখতেন। ওনারা আমাদেরকে দেখেন নাই, প্যারেন্টিং করেন নাই? সো এম আই নট গ্রেটফুল টু দেম? আই অ্যাম। সো ইয়াস, আম্মু আমাদেরকে আমাদের যে ফাইন্যান্সিয়াল জার্নি সেটা আম্মু করেছে এককভাবে, বাট দেন শি ফর্মড হার কমিউনিটি, যা ওই মানুষগুলিকে বিশ্বাস করা যায়, এবং বিশ্বাস করলেই বিশ্বাসী মানুষেরা আসে। শি অ্যালাউড দ্যাট সোসাইটি টু হ্যাপেন টু হার, এবং সেই কারণেই আমি অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। আই এম নট জাস্ট রেইজড বাই মাই মাদার অ্যালোন, আই ওয়াজ অলসো রেইজড বাই মাই টিচার্স, বাই মাই ফ্রেন্ডস, বাই মাই নেইবার্স, এই আর কি। আপনি এত সুন্দর করে যে কনসেপ্টটা বুঝালেন, যে এত সুন্দর করে আমি আসলে এটা কাউকে বলতে দেখি নাই, যে দ্য কনসেপ্ট অফ রেজিং আ চাইল্ড নট জাস্ট বাই আ মাদার, আশেপাশে সবারই একটা কন্ট্রিবিউশন থাকে। সো 5 বছর বয়স কিন্তু অনেকই কম। তখন আসলে খুব একটা মেমোরি কিন্তু থাকে না। মেমোরি, আমার মনে হয় বাচ্চাদের মেমোরি সব শুরু হয় হলো গিয়ে 8 বছর বয়স থেকে। সো এই 5 বছর বয়স পর্যন্ত আপনি আপনার ভাই, আপনি মা, আপনার মা, আপনার তিনজনই হচ্ছে কি আপনার যা মেমোরি, বাবা মা একসাথে আপনার চারজনের কোনো একটা মেমোরি খুব একটা নেই। আসলে আমারও যেটা মনে হয় যে একটা বাচ্চার কিন্তু অনেক সময় কিন্তু এরকম হয় যে মা বাবা সহ বেড়ে ওঠা একটা বাচ্চাও কিন্তু হ্যাপি ফ্যামিলি কনসেপ্টটা খুব একটা ভেরি জানে না। লিটল। না, It's just about very the little. dynamics at home. অনেক সময় যখন আপনি you were raised in a happy home, in a happy environment, হতে পারে সেখানে আপনার বাবার প্রেজেন্স ছিল না, বাট এগুলো আসলে আমার মনে হয় এগুলো হচ্ছে জাস্ট সমাজে ক্রিয়েট করা কিছু কনসেপ্ট। আ চাইল্ড নিডস আ হ্যাপি হোম, আ হ্যাপি মম, নট নেসেসারিলি একটা বাচ্চা তখনই একটা হেলদি এনভায়রনমেন্ট পাবে যখন মা আর বাবা দুইজনই থাকে। আমি কিন্তু এটাকে খুব নেকেডলি বলি, আমি খুব খোলামেলা ভাবে বলি যে ইট ইজ বিউটিফুল ইফ ইউ হ্যাভ one parent, and then it is
again beautiful if you have two. If you have more, that is প্যারেন্টিং মানে আসলে ঠিক বায়োলজিক্যালি আমি একজনকে জন্ম দিলাম, তারপরে সেখান থেকেই আমি আসলে ওই জায়গাটার চেয়ে একটু দূরে, আমার সাইকোলজিটা তার থেকে আলাদা। আমি যেটাকে বিশ্বাস করি সেটাকেই আমি প্রচার করি, যে আজকের পৃথিবীতে এত এতিম বাচ্চারা আছে। আর ইনফ্যাক্ট আমরা যারা ইনফ্যাক্ট ধর্ম নিয়েও কথা বলি, তা আমরা তারাও কিন্তু জানি যে তাহলে তো এটা তো পৃথিবীতে যে এরকম ঘটনা ঘটবে, অনেক বাচ্চারা এতিম হয়ে যাবে, এটা তো আসলে ন্যাচারালি তাহলে ডিসাইডেড। এই বাচ্চাগুলিকে কারা দেখবে? তাহলে সোসাইটির ডিজাইনটা কি? এই বাচ্চাগুলি কি তাহলে দে আর নট অ্যালাউড টু হ্যাভ লাভ? হ্যাঁ, তাহলে পৃথিবীর মানুষ যদি মানুষকে ভালোবাসে, তাহলে তো শুধু বায়োলজিক্যাল প্যারেন্টস এর আইডিয়াতে আটকে থাকলে ইউ আর লিমিটিং ইউর ক্যাপাসিটি টু লাভ। বাট ইফ ইউ অ্যালাউ ইট ইন, তাহলে কিন্তু সারা পৃথিবীকে ভালোবাসা যায়। এবং সেখানে শুধু বায়োলজিক্যাল বাবা মার কাছে আটকে থাকা, আমার কাছে মনে হয় দিস ইজ ইউর লিমিটিং। আমার কাছে আমাকে যে হাতে ধরে পেলেছে, শেফালি বুয়া আমি ডাকি, আমার বয়স ছিল 7 মাস, ওর বয়স ছিল 7 বছর। ও আজকে পর্যন্ত আমরা একসাথে থাকি, মানে ও কিন্তু আমাকে দেখে রাখে। ও চাইল্ড লেবার, ও তখন তো সেই যুগে ও আমাকে কোলে করে রাখতো, ও নিজেই একটা বাচ্চা। তো আই ওয়াজ রেজড বাই শেফালি, নট জাস্ট মাই মাদার। ও আমাকে দেখে রাখতো, ঘুম পাড়াতো। আমি এইভাবে চিন্তা করতে পারি না, আমি এভাবেই দেখি। আই হ্যাভ টু অ্যাকনলেজ কে আমাকে হাতে ধরেছে। আমি বললাম না যে আমার মা কিন্তু আমাকে পৃথিবীতে প্রথম যে হাতটা আমাকে স্পর্শ করেছে সেটা আমার মায়ের হাত নয়, সেটা আমার বাবার হাতও নয়, সাম ডক্টর, সাম নার্স, আই ডোন্ট নো দ্যাট পারসন, বাট আই এম থ্যাঙ্কফুল। প্রথম টাচ সেই মানুষটার কাছ থেকে এসছে। আই ডোন্ট ইভেন নো দ্যাট পারসনস নেম, বাট আমি মনে মনে তাকে থ্যাঙ্কস জানাই। পৃথিবীতে দ্যাট পারসন ওয়েলকাম মি, তাই না? এই তো। ওয়াও, আমি আসলে কখনো এভাবে চিন্তাই করি নাই আসলে। তো কারণ আমি এখন শুনি যে আমারটা তোমার মনে নেই, কারণ আমার ছেলেকে জানি কে করলেন, এটা কি নার্স ছিল না ডক্টর ছিল? কারণ ফার্স্ট একটা নার্স না ডক্টর করলে নিয়ে তারপর আমার মার কাছে দেয়, মা আমার কাছে দেয়। এভাবে আসলে চিন্তা করে দেখিনি আগে। না, সেটা আমরা চিন্তা করি না হয়তো অনেক সময়, বাট উই হ্যাভ সো মেনি পিপল, দেয়ার আর সো মেনি পিপল হু উই শুড বি গ্রেটফুল টু। আচ্ছা আপু, এখন আপনার গানের ব্যাপারে আসি। আমার আই লাভ মিউজিক, আমার গান শুনতে অনেক ভালো লাগে। আর যতটা ভালো লাগে অতটা টাইম পাই না শোনার, বাট আমি খুব লিরিক্সে ফোকাস করে গান শুনি। তো আপনার গান আজকাল যেগুলো শুনি, মেবি আমি হয়তো ফলো করতে পারছি না, বাট কারেক্ট মি ইফ আই এম রং। আপনার আজকাল যে গানগুলো মোস্টলি ব্যাক টু ব্যাক গত 4-5 বছরে যেসব গান খুব সম্ভবত ওগুলো দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে বা প্রতিবাদী গানগুলো, বিপ্লবী গানগুলো খুব বেশি আসছে। বাট আপনার 10 বছর বা 12 বছর আগের যে গানগুলো, ওগুলা এত রিলেটেড উইথ হিউম্যান ইমোশন, লাভ, ফ্রেন্ডশিপ, লাইফ, বিউটিফুল লিরিক্স, আনবিলিভেবল। অ্যান্ড আমার মনে হয় আপনার লিরিক্সগুলো দ্য মোস্ট পাওয়ারফুল পার্ট অফ ইয়োর লিরিক্স, যেটা হচ্ছে যে আমি ধরেন একটা গান শুনছি আপনার, ওই গানটা যে ইমোশনটা নিয়ে বা যে ইভেন্ট বা ইনসিডেন্টটা নিয়ে লাইফের, সেটা হয়তো আমার সাথে হয়ও নাই, আমি এটা এক্সপিরিয়েন্স আসলেও করি নাই, কিন্তু তারপরে যখন আপনার এই সার্টেন লিরিক্সের গান শুনি, এত ডেপথ, এটা এত অ্যাট্রাক্ট করে যে অ্যাকচুয়ালি মনে হয় কি আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। আসলে কিন্তু ঘটে নাই, মানে আমি এটা এক্সপিরিয়েন্স করি নাই, কিন্তু দ্য মিউজিক, দ্য সাউন্ড, ইয়োর ভয়েস অ্যান্ড ওই লিরিক্সটা কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরো মানে টেনে নিয়ে যায় গানের ভিতর। আর মনে হয় যে আমি ওইটা আমারই লাইফের কথা, যেখানে বললাম তো যে যেখানে আমার সাথে এই জিনিসটা ঘটেই নাই। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিউম্যান ইমোশন সো ডিপলি? মানে আমাদের সবার মনের কথা আপনি কিভাবে জানেন? আমাদের সবার লাইফের স্টোরি আপনার গান দিয়ে কিভাবে বের হয়? না, এটা অনেক, থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, অনেক কাইন্ড ওয়ার্ডস, বিউটিফুলি। নো ইউ। আচ্ছা, এইবার বলি, অনেকগুলি কথা আছে এখানে। যেমন তুমি আমার যে গানটা 10 বছর আগে শুনেছো, সে ফিরতে ঘরে ভয় কিংবা ওঠ মন ওঠ না, কিন্তু ঠিক পলিটিক্যাল নেচার মনে হচ্ছে না এই গানগুলিকে। এই গানগুলি কিন্তু আমি তখন লিখিনি, এই গানগুলি আমি লিখেছি তার থেকেও 12-13 বছর আগে। যেমন একটা গান আছে, এখানেই সুখ ছিল একদিন, ইটস অ্যাবাউট এ ডিভোর্স। হ্যাঁ, যে একটা ঘর ভেঙে যাচ্ছে। সেই গানটা কিন্তু আমি আমার 15 বছর বয়সে লিখেছি, ইভেন বিফোর আই রোট কোলবালিশ, অনেক ছোটবেলায়। বিকজ দোজ থটস আমার কাছে আমার ভালো লাগতো না, যে একটা ঘর কেন ভেঙে যায়, কেন মানুষকে এত ভালোবাসে, তারপর সেই মানুষটার থেকে আবার সেই মানুষটা চলেও যায়।
এই যে হিন্দি মুভি দেখতাম, এই যে বিচ্ছেদ হতো, আমি এটা নিতেই পারতাম না। আমি গিয়ে ভিডিও ক্যাসেট যখন ভাড়া করতাম, আমি জিজ্ঞেস করতাম, আচ্ছা নায়ক নায়িকা একসাথে মিলেমিশে থাকে তো এই মুভিতে? তখন উনি বলতেন হ্যাঁ, তাহলে এই মুভিটা দেন, এটা দেখবো। মানে আমি এরকম ছিলাম, এত মানে নাইভ। সো আমি খুব মিলনপন্থী ছিলাম, যে মানুষ মিলেমিশে থাকবে, কারোর সাথে কারোর ঝগড়া হবে না, কিছু হবে না। সো ইট ওয়াজ লাইক আ প্রেয়ার, সবাই সবাইকে ভালোবাসবে। দ্যাট ওয়াজ মাই এজ। আমি তখন ওটা নিয়ে গান লিখেছি। দ্যাট ওয়েন দেন আই ওয়াজ 14 প্লাস 15। ম্যাট্রিক পরীক্ষা দেইনি তখনও, তখন লেখা। বাট ওয়েন ইউ হার্ড দিস, তার অনেক বছর, আমার প্রথম অ্যালবাম যখন বেরোলো, দ্যাট ওয়াজ 30, আই ওয়াজ 32। কিন্তু আমার লেখাটা কিন্তু 14 বছরে। সো 14 × 2 = 28, আর তারও 18 বছর পরে আই কুড রিলিজ। বাজার কিন্তু আরেকটা ব্যাপার। আই এম আ মিউজিশিয়ান, আই এম অ্যান আর্টিস্ট। আমি জীবনের যা কিছু অনুভব করি তাই লিখতে লিখতে যাই। আই প্রসেস মাই ইমোশন থ্রু রাইটিং। এটা আমি বলবো, ইটস এ ব্লেসিং দ্যাট হ্যাপেন টু মি। আমি যে লিখতে বসি, লিখে লিখে আমি ঘটনাটাকে হজম করি। এই যে একটা বিচ্ছেদ হলো, মানতে পারছি না, আমি একটা গান লিখলাম, সেটা গাচ্ছি। বা বন্ধু, হারিয়ে যাওয়া বন্ধুর সাথে আমার ঝগড়া হলো, বন্ধুকে আমি পাচ্ছি না, কিন্তু আমি যখন গানটা গাইছি বা লিখছি, কিংবা আমার ডিপ্রেশন হচ্ছে, ওঠ মন ওঠ না, কথা শোন শোন না, আমি নিজের মনটাকে বলছি যে, কিংবা মন চল নির্বাসনে যাই, আমি নিজেকে বলছি এসব কথা। তখন লিখতে লিখতে আমার কিন্তু লাইফটাকে আমি হজম করছি, ট্র্যাপড না কিন্তু আমার ইমোশন, উইচ ইজ ওয়াই আই কুড ফ্লো। লেখার মধ্যে দিয়ে আমি কাইন্ড অফ জীবনকে হজম করা শিখেছি। বাট ওয়েন আই এম রিলিজিং ইট অ্যান্ড ইট ইজ রিচিং মাই অডিয়েন্স, সেটা কিন্তু আরো 10-12 বছর পরে, তখন আমি ওই গানটা রিলিজ করতে পারছি। বাজারের সাথে কিন্তু সম্পর্কটা আলাদা। বাই দেন আমার কিন্তু আরো 12 বছর জীবনটাকে দেখা হয়েছে, তার মধ্যে আরো অনেক গান লেখা হয়েছে, আরো কারণ অনেক কিছু প্রসেস করতে হচ্ছে। এখন এখন যে গানগুলি হচ্ছে, এখন রিলিজিং টাইমের গ্যাপটা কম। গতকালকে একটা ঘটনা ঘটছে, ফেসবুকে আমি আজকে গিয়ে প্রোটেস্ট করে দিচ্ছি। সো ইউ আর লিসেনিং দ্যাট। বাট আমার কিছু প্রাইভেট ফিলিং এর বা প্রেমের, যেমন আমি আম আ ভেরি বিগ সাপোর্টার অফ লাভ। আমি মনে করি যে প্রেম ইজ আ বিউটিফুল থিং, এবং সেটা টিনেজ প্রেম হোক, আর বুড়া বয়সের প্রেম হোক, আর মাঝারি বয়সের প্রেম হোক, বা একটা ডিভোর্সের পরে আরেকটা প্রেম হলো, সেই প্রেমটা খুব সুন্দর। আমি আম আ বিগ ফ্যান অফ লাভ। আমি মনে করি যে প্রেমকে চান্স দেওয়া উচিত, প্রেমকে চর্চা করা উচিত। প্রেমের মধ্যে মন্দ কিছু আমি পাই না। হ্যাঁ, প্রেম করলে হার্টব্রেক হবে, ইউ নিড দ্যাট এক্সপিরিয়েন্স টু গ্রো গ্রেসফুলি। ওই দুঃখটা পাওয়া খুব দরকার জীবনে। জীবন ইজ নট জাস্ট বেড অফ রোজেস অ্যান্ড জাস্ট ফ্লোয়িং ইন ফ্লাওয়ারি অ্যান্ড সুগারি। না, জীবনে অনেক নোনা লবণ, চোখের পানি থাকবে। এটা নিয়ে আমাদেরকে সামনে যেতে হবে। লাভ গিভস ইউ দ্যাট ভালনারেবল ফিলিং। মানুষ প্রেমের কাছে যতটা অসহায়, আর কোথাও ততটা না। দের ইজ নো বার্গেনিং দেয়ার। ইউ আর জাস্ট পাওয়ারলেস। ওয়েন ইউ আর পাওয়ারলেস, ইউর লাভ ব্লুমস। ভালোবাসা সবচেয়ে সুন্দর করে ফোটে যখন ভেতরে কিচ্ছু নাই। আই এম টোটালি সারেন্ডার্ড টু অ্যানাদার পার্সন। আই এম নট সেইং ইউ নিড টু লুজ ইউর সেলফ। সেলফ ডিগনিটি হারাতে বলছি না, বাট বলছি ভালোবাসা ব্যাপারটাই এমন যে ইউ ফিল সো সারেন্ডার্ড, ইউ ফিল দ্যাট কাইন্ড অফ ফিলিং, যে না, আমি তো এই সব কিছুর বিনিময়ে আমি এই মানুষটাকে চাই। এই চাওয়াটাই সো বিউটিফুল, অ্যান্ড আই এম রিয়েলি আ সাপোর্টার, আ ফ্যান। কিন্তু আজকে আমি যে সমাজে থাকি, আমি এই যে প্রেমের গানগুলো লিখছি, আমি এগুলো গাইতেও পারছি না এখন, বিকজ কেউ না কেউ ধর্ষণের শিকার হচ্ছে। অ্যান্ড ওয়েন আই এম আ সিটিজেন অফ দিস ওয়ার্ল্ড, যখন গাজায় বাচ্চাদেরকে মেরে ফেলছে, আমি যে স্টেজটা পাচ্ছি, আমার আর্টসটা বেশি ওইটা করার। মনে হচ্ছে ওকে, লাভ ইজ সো সিক্রেট, কোনো একদিন আমি এটা গাইবো। যেমন এখানেই সুখ ছিল একদিন যখন গাইলাম, লেখা তো তার চেয়ে অনেক আগে। সো আই হোপ, আমাকে অনেকে অনেক বকা দেয় বা অনেক কমপ্লেনও করে যে আপু, আপনার ওই টেন্ডার ফিলিং এর গানগুলি তো আর পাচ্ছি না, কেন সারাক্ষণ এই মারামারি, সারাক্ষণ। আই নো দ্যাট শ্রোতার একটা চাহিদা আছে, আমি বার্গেন করি সেটার সাথে। আমি অল্প অল্প করে এগুলো লিখতে লিখতে যাব। হয়তো যেমন আমার প্ল্যান আছে যে আগামী বছর হয়তো অনেকগুলো। এখন কিন্তু প্রেম করাটাই আমার মনে হয়, প্রেম ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ পলিটিক্স। ওয়েন আই টক অ্যাবাউট লাভ, people won't let you talk about love. They will criminalize it sometimes. It may happen. তো আমি তো চাই প্রেমের কথা বলতে, প্রেমের বন্দনা করতে আমি চাই। তো তখন ওই প্রেমের গান আমাকে গাইতে হবে আরো অনেক। আমার কাছে মনে হয় আপু যে লাভ
I think is one of the most powerful human emotion or one of the most powerful things in the world. আসলে লাভ যে কোনো দেশে যে কোনো ভাষায় যে কোনো অবস্থায় যে কোনো ক্লাসে লাভ ইজ লাভ, এটার ইমোশন, এটার ইনট্যাঞ্জিবল ল্যাঙ্গুয়েজ, ইটস সেম এভরিওয়ার ইন দ্য ইউনিভার্স। মানে যে কোনো ইউনিভার্সে লাভের আসলে একই ল্যাঙ্গুয়েজ। আমার কাছে এই জন্য ভালো লাগে বিকজ আই ফিল সো পাওয়ারলেস। আমি পৃথিবীতে যাই করি না কেন এইটাই, and how beautiful is that feeling যে আমরা খুবই কন্ট্রোল ফ্রিক, উই ওয়ান্ট টু কন্ট্রোল এভরিথিং। ভূমিকম্প হবে কিভাবে আমরা কি করব, উই আর ট্রাইং টু প্রিপেয়ার। লাইফ ইজ নট অলওয়েজ অ্যাবাউট ইউর প্রিপেয়ারনেস, লাইফ ইজ মাচ ahead of you. কিছু দিয়ে ইউ ক্যানট স্টপ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন সামটাইমস। আমাদের ডেইলি লাইফের ফিলিং এ জোর করে কাউকে ভালোবাসা যায় না, জোর করে কোনো ভালোবাসা থেকে বের হওয়া যায় না। আবার নিজের সেলফ ডিগনিটি এটা তো রাখতে হবে। এই সব কিছু মিলিয়ে লাভের এক্সপিরিয়েন্স ইজ সো কমপ্লিকেটেড অ্যান্ড সো বিউটিফুল। আমার অনেক ভালো লাগে। আমি এটাই বলি যে প্রেমের গান তো আমিও গাইতে চাই, কিন্তু আমার তো আবার ওই গানগুলোও গাইতে হয়। সো দের ইজ আ ডেফিনেটলি আ টেনশন, সামটাইমস আ স্ট্রাগল, বার্গেইন করতে হয় আমাকে, বাট করি। এখন আমি ওয়ান ডে আই হোপ আই ক্যান সিং দোজ সংস এগেইন আরো বেশি ফ্রিকুয়েন্টলি। আমার প্ল্যান আছে আগামী বছর 10-12টা প্রেমের গানই করার। আর আসলে আপু, দ্য কাইন্ড অফ লাভ দ্যাট ইউ আর জাস্ট টকিং অ্যাবাউট, আমার মনে হয় না যে, আই ডোন্ট থিঙ্ক নট এভরিওয়ান ক্যান লাভ লাইক দ্যাট। ওই আনকন্ডিশনাল পিওর লাভটা আমার মনে হয় সবাই করতে পারে না। আমার কাছে তো মনে হয় when there is, listen, আমি এটা বলবো, there was a time when I had such a huge heartbreak, যখন আমার মনে হলো ওকে আর না, এইবার যদি আমি বেরোতে পারি এখান থেকে, আল্লাহর কসম এই জীবনে আর কোনোদিন প্রেম প্রীতির মধ্যে আমি নাই, আল্লাহর কসম, আল্লাহর কিরা, এই বলে আমি অনেক কষ্ট করে ওই হার্টব্রেক থেকে দাঁড়ালাম। And I'm so confident. And then it happened again. And when it happened again, I was feeling যে ও মাই গুডনেস, আমার তো কোনো পাওয়ারই নাই এখানে, আমার তো কোনো পাওয়ারই নাই। আমি ইটস লাইক ভূমিকম্প, ইটস লাইক টর্নেডো, ইট উইল টেক ইউ ওভার, নো সেলফ কন্ট্রোল, নাথিং। হ্যাঁ, একটা হতে পারে আমি প্রকাশ করলাম না, বাট তার মানে তো এই না যে এটা ঘটে নাই। And then I realized যে নিজের হেরে যাওয়া, এই যে আমি খোদার কসম কাটলাম যে আমি প্রেম করবো না আর কোনোদিন, তারপর মনে হলো আল্লাহ বললো ও তুই প্রেম করবি না, দাঁড়া তোর দেখাচ্ছি। হ্যাঁ, মানে আল্লাহর মায়ের শেষ রাতে, ওইটা তো আমি যদি আল্লাহ বিশ্বাস করি, আমি যদি মনে করি এটা হ্যাপেন্ড ফ্রম দ্যাট ইউনিভার্সাল এক্সিস্টেন্স, ওটা হয়েছে, এটাও তো বলতে পারি আমি। মানে আমি ইট ডাজন্ট ম্যাটার হোয়াট আই প্ল্যানস, দেয়ার আর এরিয়াজ ইন লাইফ যেখানে আমার কোনো কন্ট্রোল থাকবে না, অ্যান্ড এই আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমি টোটালি হেল্পলেস, এই ফিলিংটার মধ্যে একটা বিউটি আছে। আ চাইল্ড ফিলস দ্যাট, আ চাইল্ড ফিলস সেফ উইথ ইটস প্যারেন্টস, রাইট? যে আমার ও কোনো চিন্তাই করে না, ও কিন্তু হেল্পলেস। বড় হওয়ার পরে প্রেমে মানুষ এরকম নিয়ন্ত্রণহীন একটা জায়গাকে ফিল করতে পারে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমার ভালো লাগে। আচ্ছা আপু, খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আপনার হার্টব্রেক কয়বার হয়েছে? ওই যে ম্যাসিভ একটা হার্টব্রেক থাকে না, মানে একদম মানে সব উল্টাপাল্টা হয়েছে, ওরকম কয়বার হয়েছে? হার্টব্রেক আমি বলবো এখন তো মনে হচ্ছে হার্টব্রেক আসলে ওকে দুইটা ব্যাপার, এখন দুইটা জিনিস বলি। একটা হচ্ছে অপমান, আ ব্যাড রিলেশনশিপ ক্যান গিভ ইউ ইনসাল্ট। হার্টব্রেক ইজ বিউটিফুল। হার্টব্রেক ইজ দুইটা মানুষ একজন আরেকজনকে আর চায় না, কিন্তু তার মধ্যে কোনো অসম্মান নাই, অপমান নাই, কিংবা আমি কাউকে ভালোবাসি সে আমাকে বাসে না। আমার এরকম আসলে ওভাবে হয় নাই, বাট আমার যে ধরনের মানে একটা সম্পর্কের থেকে খাদের মধ্যে পড়ে যাওয়া, আই এক্সপিরিয়েন্সড ইট। এবং হার্টব্রেকের কথা আমি যেটা বলবো, আসলে ওইভাবে হার্টব্রেকের চেয়ে আমি বলবো যে shattered heart আমার বেশি হয়েছে। You meant losing somebody you really love and somebody who loved you back, and then letting go of that love, বা losing that love to life, circumstances এর কারণে, যেটা হয়তো কারো ইচ্ছা ছিল না, তারপরেও যেটাকে let go করতে হলো, এটাই তো না? হ্যাঁ, অনেক না, আমার লাইফে ভুরি ভুরি সম্পর্ক নাই, সেটা না, কিন্তু আই টেস্টেড ইট। কিন্তু আমি সেটাকে আসলে হার্ট ব্রেকের মর্যাদা দিতে চাই না।
আমি সেটাকে বলতে চাই দ্যাট আই এক্সপিরিয়েন্সড কি বলবো a bad relationship. I experienced a bad relationship যেখানে আমার নিজের সেলফ ডিগনিটি হার্ট হয়েছে। সো আই উডন্ট কল ইট, বিকজ আমি যে মানুষটা আমাকে সম্মানের সাথে আমার হৃদয় ভাঙে, আমি তাকে হার্ট ব্রেকের মর্যাদা দিতে চাই, not somebody who cheats or who insults me or who doesn't even understand me. আমি তাকে বলবো না যে সে আমার হার্ট ব্রেক করেছে, আমি বলবো যে বুঝেই নাই, বলবো চিটিং বাজ। বাট আমি তাকে হার্ট ব্রেক কথাটা আমি তার বেলায় অ্যাপ্লাই করবো না। সো আই উড রাদার টেল ইউ আই ডিড নট হ্যাভ আ হার্ট ব্রেক। কিন্তু আমি যেহেতু আমার ভাষার বোধ এখানে কম, আমাকে শব্দটা ব্যবহার করতে হলো প্রথমে যে আই হ্যাড আ হিউজ হার্ট ব্রেক। হার্ট ব্রেক বলবো না, আসলে হার্ট ব্রেক ইজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। কিন্তু ওই যে নিজে পড়ে যাওয়া একটা খাদের মধ্যে, সেখান থেকে নিজেকে বের করে আনা, দ্যাট মেড মি ইভেন স্ট্রঙ্গার। এটা নিজের সঙ্গে আমার পরিচয়, এগুলি সুন্দর, এগুলি ভালো। কিন্তু হার্ট ব্রেকটা আমি তারপরে বলবো না, আমি বলবো বিউটিফুল হার্ট ব্রেক মে বি ইয়েট টু হ্যাপেন। ইনশাআল্লাহ। না, no, I don't want that. No. Don't pray that for me. At least এমন কেউ আসুক লাইফে যাকে আপনার এই হার্ট ব্রেকের মর্যাদাটা দিতে ইচ্ছা করবে। No, আমি চাই না। No, let that person be in my life. আমার মনে হয় কি যে হার্ট ব্রেক, লাভ, এটার একটা I really don't know how to say this, but আমার মনে হয় যে লুজিং সামবডি টু ডেথ ইজ ইজিয়ার টু অ্যাকসেপ্ট, কারণ তখন তো কিছু করার থাকে না। আমরা বলি যে হি অর শি ইজ ইন আ বেটার প্লেস, বাট when somebody you really loved and respect, and somebody who actually loved you back in return also with the same amount of respect, can also give you the biggest shock, the biggest pain of our lives. আমার মনে হয় এটা সবচেয়ে ডিফিকাল্ট, যখন এমন কেউ যে আপনাকে ওই শকটা দিল, ওই হার্ট ব্রেকটা দিল, আপনি মানুষটার উপর রাগও করতে পারলেন না, আপনি লেট গো করা কষ্ট, আপনি ব্লেমও করতে পারছেন না, বা তারপরও ফর সাম রিজন ইউ হ্যাভ টু লেট দ্যাট পার্সন গো। আমার মনে হয় এই পেইনটা সবচেয়ে বাজে, আমার মনে হয় এটা সবচেয়ে ডিফিকাল্ট। আই থিঙ্ক ইটস দ্য ওয়ার্স্ট ফর্ম অফ হিউম্যান পেইন। এক একজনের এক একটা হতে পারে, বাট আমার এটা চিন্তা করলেও ভয় লাগে। আমার এটা হাইয়েস্ট লেভেল অফ পেইন আর ওয়ার্ল্ডের খুব কঠিন একটা পার্ট মনে হয় আমার এটা। অনেক সময় যে চিটিং করলে না ইজিয়ার, কারণ কেউ যদি চিট করে ইন লাভ, ওইটা অ্যাকসেপ্ট করা ইজিয়ার, কারণ তখন তো রাগ উঠে, মনে হয় চিট করছে, ও ভালো না, তখন কিন্তু জিনিসটা সহজে মেনে নেওয়া যায়। বাট এইসব কিছুর ইনভলভমেন্ট নাই, বাট তারপরেও সামহাউ দ্য লাভ ডিডন্ট ওয়ার্ক ডিসপাইট বিং লাভড ইন রিটার্ন, ওটা খুব বাজে। ওইখানে আমি বলি যে দ্যাট ইজ দ্য লস অফ লাভ। মানে হচ্ছে দুইটা মানুষের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে যদি খালি খারাপ কথাগুলি মনে আসে, সামওয়ান ইনসাল্টেড সামওয়ান চিটেড, মানে এই বিষয়গুলি যখন থাকে না, ওই যে তুমি যে কথাটা বলছো, সেটা তো ডেফিনেটলি, সেটাকে আমি বলছি যে ওকে দ্যাট ইজ আ হার্ট ব্রেক। সেটা আমার এই জন্যই আমি খুব পরিষ্কার করে বলবো, দেয়ার আর গুড রিলেশনশিপস, দেয়ার আর ব্যাড ন্যাস্টি রিলেশনশিপস, অ্যান্ড সামটাইমস মানুষের রিপিটেডলি ব্যাড রিলেশনশিপসই থাকতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রেসপেক্ট your partner, the person you love, and ভালোবাসার চর্চা প্রতিটা মানুষের সাথে থাকতে হবে। পৃথিবীকে দিকে তাকালেই ভালোবাসা নিয়ে, সম্মান নিয়ে, এটা আমার ধর্ম। আমি আমার শত্রুর সাথেও সম্মানজনক সম্পর্কে থাকি, একদম, মানে তাকে তার মর্যাদা দিয়ে আমি তাকে বিট করতে চাই। আই উইল ফাইট ইউ, বাট আই উইল ডেফিনেটলি অল দ্য ওয়ে আই উইল মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এভরি রাইটস দ্যাট ইউ হ্যাভ, ইউর রাইটস আর প্রোটেক্টেড। এটা আমার ধর্ম। তো সেখানে এই ধরনের মানে এগুলো আমার কাছে খুব চিপ আর কি, মানে এই যে, কিন্তু এগুলো তো হয় জীবনে, তাই না? যে ব্যাড রিলেশনশিপস হয়, চিটিং হয়, মানুষকে মিথ্যা কথা বলে, এত এরকম ভাবার কোনো কারণ নাই যে এগুলি কখনো হবে না বা হয় না, হয়ে যায়। কিন্তু আমি আসলে এখন বুঝি যে ক্লিন কাট ইজ দ্যাট, এবং সেটা খুবই গভীর দুঃখ, সেটাই আমি হার্ট ব্রেক বলছি, সেটা আমি এখন পাইনি। হ্যাঁ, আসলে ব্যাড রিলেশনশিপের তো অনেক ফর্ম থাকে, মানে অনেক ব্যাড রিলেশনশিপ থাকে যে জাস্ট দ্য ইকুয়েশন ইটসেলফ ইজ ব্যাড। লাভ ইজ গন। বাট যখন আসলে কোনো সম্পর্কে বা কোনো লাভের মধ্যে চিটিং চলে আসে না, তখন আসলে জিনিসটা কোনো ভ্যালু থাকে না। দ্যাটস নো লঙ্গার লাভ, দ্য লাভ ইজ গন, আর মেবি দ্য লাভ ওয়াজ দ্য পারসন দেয়ার। চিটিং চলে আসলে মানে ওইটা থেকে গেট ওভার করা ইজি, মানে হ্যাঁ ও তো চিট করছে, তো তখন কিন্তু আসলে মনে দ্যাট পারসন এভার লাভড আস, সো ওইটা আরো অনেক ইজিয়ার। বাট ওইটা যেটা এখন কথা বলছি, ওইটা অনেক বাজে, ওইটা অনেক ডিফিকাল্ট টু ডিল উইথ, যেটাতে আসলে চিটিংও ইনভলভড না,
ব্যাড রিলেশনশিপও ছিল না, বাট সামহাউ ইউ জাস্ট মানে খুব বাজে আর কি ওটা। আচ্ছা আপু, এখন আমরা একটা ডিফারেন্ট টপিক আসি, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে এই টপিকে আপনি খুবই সোচ্চার, এবং আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্ট আপনি আপনার ভয়েস অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ভয়েস। আর এটা খুবই দুঃখজনক যে এখনো ইটস 2025 অ্যান্ড ইটস অন দ্য রাইজ, যেখানে এটা কমে যাওয়ার কথা। এটা কিভাবে এটা বাড়তেছে আমি বুঝলাম না। এটার রুট কজটা কি? আমার মনে হয় এটা কোর থেকে আসলে এটা শেষ করা দরকার, কোর থেকে এটার উপরে কাজ করা দরকার। কারণ এটা সব ক্লাসেই এরকম অনেক এডুকেটেড ফ্যামিলিজের ভিতরে, বাইরে দিয়ে মনে খুব এডুকেটেড, বাট ভিতরেও ওদের ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু চলছে। আর ডোমেস্টিক ভায়োলেন্স আসলে এটার এত নর্মালাইজড কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বা আমাদের সমাজে অনেকেই এই ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটাকে এত খুবই এমনভাবে এখনো দেখা হয় যে এটা হতেই পারে। এরকম ধরেন একটা এক্সাম্পল যদি দেই, যে একটা মেয়ে তার হাজবেন্ডের কাছে মার খেয়ে বাসায় আসলো, এসে ওর মা বাবাকে বলছে যে আমার হাজবেন্ড আমাকে মারে, আমি ওর সাথে থাকতে চাই না, এটা সেটা। তখন কিন্তু ওর মা বাবাকে অন্যান্য অ্যাসপেক্ট বুঝাবে যে না, তো কি হয়েছে, ও যদি মারে, ও তার একটা বিয়ে করে নাই, ও তো জুয়া খেলে না, ও তোমাকে ভালো দেখে রাখে, ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, তুমি কি আর এই লাইফস্টাইল পাবা, সো একটু তো মারলে মারতেই পারে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্যাক্ট, আপনিও জানেন, এটা সবাই জানে। আবার আদার ওয়ে রাউন্ডও কিন্তু হয় যে কোনো একটা মা বাবা হয়তো যখন শুনলো যে তার মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তখন কিন্তু মা বাবা বলে যে এক্ষুনি ওকে ছেড়ে চলে, আর একদিন ওই বাসা থাকবি না। কিন্তু মেয়েটা তখন আবার উল্টা কথা বলে যে না না মা, আজকে মারলো তো কি হলে, আদারওয়াইজ তো আমার সাথে অনেক ভালো, অন্যান্য দিন তো অনেক ভালো, আমি যা চাই আমাকে তাই কিনে দেও, তো আমার অনেক টেক কেয়ার করে, মাঝে মধ্যে একটু মারে তো কি হয়েছে, এটা এমনি, এছাড়া আদারওয়াইজ আমাকে অনেক আদর করে। এরকমও কিন্তু হয়। এটা ব্যাখ্যাটা কি? এটা বন্ধ কবে হবে? এটাও ডিপ রুটেড অনেক কিছু। মানে আমি আসলে প্রথম কথা বলি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স এবং এনি কাইন্ড অফ অ্যাবিউজ শুধু যে মানে হিট করে সেটা তো আরেকটা ডাইমেনশনে চলে গেল। ইভেন কোনো কথা না বলে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা হয়, অনেক সংসারে হয়। উচ্চ স্বরে কথাবার্তা বলা, দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ ভায়োলেন্স, মেবি নট ফিজিক্যাল ভায়োলেন্স বাট দ্যাট ইজ ভায়োলেন্স। এটাকে মানতে হবে, বুঝতে হবে। এখান থেকে কিন্তু অত্যাচারের শুরু হয়, গলা চড়িয়ে কথা বলা। আমার কাছে তো মনে হয় আমি মানে ভাষা পাচ্ছিলাম না অনেকদিন পর্যন্ত। ঘরের ভেতরে কেউ কারোর সাথে এই যে চিৎকার করে ওঠা, এই খারাপ ব্যবহার, এইগুলি সবকিছু বন্ধ করতে হবে। চিৎকার আমরা করব শুধু মিছিলে, হ্যাঁ, when I'm asking something from my state, when I'm talking to the government, তখন সেটাও একটা মানে কাউকে অসম্মান করে না, গলাটাকে চড়িয়ে যেন শোনা যায়, বিকজ তারা অনেক দূরের। কিন্তু আসলে কাইন্ডনেসের চর্চা সমস্ত সম্পর্কে থাকতে হবে, বিটুইন মাদার চিলড্রেন, বিটুইন হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, সবাই সবাই সবাইকে রেসপেক্টফুলি ট্রিট করবে। আই মেক ইট আ পয়েন্ট, বিকজ আমাদের সোসাইটিতে এটা ইট ইজ অন দ্য রাইজ, এবং সমাজ এইটাকে এরকমই রেখে দিতে চায় ট্যাবিউ হিসেবে, এটা নিয়ে কথা বলবে না। এবং যেখানে এমনকি আমরা বলি যে হয়তোবা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত যে সমস্ত সংসার, সেখানে মেয়েরা মার খাচ্ছে, কিন্তু না, আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারেও অনেক ফিজিক্যাল ভায়োলেন্স হয়, অনেক হাজব্যান্ডরা অ্যাবিউসিভ, এবং এই সমাজ সেটাকে প্রশ্রয় দেয়, প্রোটেক্ট করে। আমি এই জায়গাটাতে অকারণে কারণে এই প্রসঙ্গগুলি তুলে আনি। There are so many poets, singers, musicians, actors যারা খুবই ওয়েল রেপুটেড, রাইটার্স, হ্যাঁ, কিন্তু ওই যে বউ পেটানো, অথচ সমাজে তাদেরকে আমরা খুবই রেসপেক্ট করি। আমার কথা হচ্ছে যে লোকটা ফল বিক্রি করে, হ্যাঁ, ফ্রুটস সেল করে, সে যখন আমরা শুনি যে তার বউকে সে মেরেছে, আমরা উই বিকাম সো এথিক্যাল, আমরা ওর থেকে ফল কিনবো না। কিন্তু যখন শুনি একটা বিরাট রাইটার ওর বউকে ধাক্কা মেরেছে বা ওর বউকে কষ্ট দিয়েছে, আমরা খুব কম বলি, তখন বারবার তার লেখাটাকে জাস্টিফাই করি, তার সিঙ্গিংকে জাস্টিফাই করি, কারণ সে অনেক ফেমাস। ফেম হ্যাজ ইটস ওন লোড আমাদের উপর, সমাজের উপর। ফেম একটা অমানুষকে অনেক আড়াল দেয়। তো আমি মনে করি যে আমাদের
আমি এই জিনিসটা নিয়ে আমি সবসময় জিজ্ঞেস করি যে কোনো একটা জায়গায় প্রোগ্রাম হলে বা কিছু হলে বা কোনো একটা মানুষ সম্পর্কে যখন জানতে পারি যে সে এই লোকটা পোয়েট ওর এই লোকটা রাইটার ওর এই লোকটা অ্যাক্টর সিঙ্গার কিন্তু তার অ্যাবিউসিভ রেকর্ড আছে, আই ওপেনলি বয়কট দ্যাট পারসন। আমি তাকে আমার মুখের হাসি দেব না। এই লিস্ট আই ক্যান ডু সমাজকে ধাক্কা দেওয়ার জন্য। আমি যদি একজন দুর্নীতিবাজ মানুষকে, একটা চোরকে বা একজন খুনিকে বয়কট করতে পারি, আর একটা লোক তার ঘরের পার্টনারকে সে আঘাত করে, খারাপ ব্যবহার করে, আমি তাকে কেন, জাস্ট বিকজ দ্যাট পারসন ইজ এ বিগ রাইটার, আমি কেন তাকে পাত্তা দিব? দ্যাট পারসন শুড বি হেটেড অ্যান্ড আই হেট দ্যাট পারসন ওপেনলি। এটা এটা আমি প্রচার করি। এবং এইটা আরেকটা যেটা তুমি বললে যে মানে মার খাচ্ছে, মায়ের কাছে এসে বলছে, এটা তো আসলে এটা নিয়ে একটা গান আছে, মা যদি কয় ধৈর্য ধরিস সহ্য করিস খুব, সবার সব অত্যাচারে থাকতে হবে চুপ, ও মেয়ে শোন বলেছে ভুল, বলেছে ভুল মা। মায়ের শুধু সেই কথাটা তখন শুনিস না, মায়ের শুধু এই কথাটা তখন শুনিস না। একটা মেয়ের জার্নি এরকম যে তার মা তাকে অনেক সময় বলবে যে একটা মার খাওয়া স্বামীর ঘরে থাক, বিকজ সে ওই ঝামেলা নিতে চায় না, সমাজ এর স্ট্যাটাস করতে থাকুক, ও আচ্ছা মারকে, এটাই মেয়েদের জীবন। তখন ওই মায়ের বিরুদ্ধে মেয়েটাকে দাঁড়াতে হবে, এটাই সমাজ, তখনই ওই মাটা সমাজ। ওকে, আমি এটাই বলি যে এই আমার এই জার্নিতে, অসম্মানের জার্নিতে প্রতিটা মানুষ একা, মেয়েরা বেশি একা। ছেলেদের কথা বলে যে ছেলেদেরও তো এটা হয়, আমি সেই প্রসঙ্গে এখন কথা বলছি না, সেই আন্দোলনটাও করতে হবে, মানুষকে সেই সম্মানটা দিতে হবে। এবং লার্জলি সোসাইটিতে এটাই হয়ে আসছে যে মেয়েরাই এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। একটা কাজ করতে গেলে কোন একটা পরিবেশ, সেখানে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে এবং দিয়ে সেই ছেলেটা পার পেয়ে যাচ্ছে। সমাজটা যে একটা ইনজাস্টিসের উপর দাঁড়ানো, একটা আনজাস্ট সোসাইটিতে আমরা থাকি, এইটুকু মানুষ মানতে চায় না। মানুষ বলে যে না, মেয়েরাই এরকম। আরে ভাই, ইন্ডিভিজুয়াল হতে পারে, কিন্তু সমাজের একটা মৌলিক চরিত্রে ইট ইজ অ্যান অ্যাবিউসিভ সোসাইটি। এখানে দৃষ্টিভঙ্গিটা এমন যে দিনের শেষে ওই যে একটা মেয়ে রেপ হলে সেই মেয়েটার পোশাক কিটা আগে জিজ্ঞেস করে, ওর পোশাক যাই হোক, তুমি রেপ কেন করবে? এই কথা, এই নর্মাল প্রশ্নটা করে না। তো এই সমাজটাকে ডিল করতে গেলে আমি কি করব? আমি আসলে অনেক ক্রুয়েল এখানে। আই ডু নট, মানে আমি একদমই এটা নিতে চাইও না, নিতে পারবো না। মানে আ পার্সন হু ইজ অ্যাবিউসিভ, আই বয়কট দ্যাট পার্সন। সে যত বড় শিল্পী হোক, আমার দরকার নেই, বিকজ আমার কাছে আমার এই ফিলসফিটা আর মোর ওয়েটিয়ার। আমার ওর ফেম রক্ষা করার আমার কোনো প্রেশার নাই। আই উইল রিজেক্ট দ্যাট পার্সন অ্যাজ আ হিউম্যান বিং, আমি তাকে রিজেক্ট করবো। আসলে আপু একটা জিনিস না, মানে আমার বলতেও লজ্জা লাগে, বাট কোথাও না কোথাও মাঝে মাঝে মনে হয়, আমি এটা বিলিভ করি যে একটা কথা বলে না, মেয়ে হয়ে জন্মানো পাপ। আমার মানে মাঝে মাঝে আসলে মনে হয় যে মেয়ে হয়ে জন্মানো একটা পাপ। একটা মেয়ের লাইফ কিন্তু নো, অনেক ডিফিকাল্ট। জীবনে ফার্স্ট 10 বছর একরকম সাবধানতা নিয়ে বা সাবধানতা অবলম্বন করে আমাদের থাকা লাগে। তারপরে লাইফের নেক্সট 10 বছর আরেক রকমের যুদ্ধ, তারপরের বছর আরেক রকমের যুদ্ধ, তারপরে লাস্ট 20 বছর অনেক রকমের যুদ্ধ। মানে মেয়েদের লাইফ ডিজাইনড একটু ডিফিকাল্ট। অফকোর্স ইটস এ বিউটিফুল থিং টু বি আ ওমেন, আর আই লাভ বিং আ ওমেন, বাট আমার কাছে জেনুইনলি কেন জানি মেয়েদের লাইফ কুড হ্যাভ বিন আরেকটু ইজিয়ার, বেটার কি হতে পারে না? বাট ইটস দ্য সোসাইটি, আমার মনে হয় যে মেয়েদের লাইফ এত ডিফিকাল্ট করে দিচ্ছে। আর সেদিন আমি একজনকে বলছিলাম যে আমার একটা কাজিনকে, যে ধরো আমি নেক্সট লাইফে একটা ছেলে হয়েই বর্ণ হতে চাই, যে স্ট্রেট একটা ছেলে, যে লাইফে যা ইচ্ছা তাই করতে হবে। এটা কিন্তু সত্যি, ছেলেরাই পারে যা ইচ্ছা তাই করতে। মানে এই ওমেনহুড বা লাইফ অফ, মানে মেয়েদের জীবনের ব্যাপারে আপনার ওপিনিয়ন, আপনি কি ফিল করেন? ওকে, আমি বলি, আমি আসলে মেয়েই হতে চাই বারবার। আবার যদি আমি আমি সবসময় এটা বলি যে আমি যদি অন্য কোনো জন্মে পুরুষ হয়ে জন্মাই, আমি যেন একটা মেয়েলি পুরুষ হই। মানে যে ফেমিনিন পুরুষ থাকে না, যারা একটু কিছু হলে চোখের পানি ফেলে, ফেমিনিন পুরুষ হয়, ম্যাসকুলিন মেয়েও হয়। এটা তো ফেমিনিন এনার্জি। আমি আসলে আই এম ভেরি ফন্ড অফ দিস ফেমিনিনিটি। আমি মানে কি বলবো, স্ট্রেংথ ইজ ওয়ান থিং, স্ট্রেংথ ইজ নট স্পেসিফিক টু মেন অর উইমেন। হ্যাঁ,
হ্যাঁ, স্ট্রেংথ ইজ হিউম্যান নেচার, কিন্তু পুরুষালীপনা যেটাকে বলে সেটা পুরুষেরও থাকতে পারে, নারীদেরও থাকতে পারে। তোমার কথাটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে মেয়েদের জীবনটা কষ্টের, কিন্তু আমি এটা বলবো বিকজ আই ওয়াজ বর্ন অ্যাজ আ ওমেন, আমি কিছু অনুভূতির এটা এটা কি এটা নিয়ে আমাকে আরো ভাবতে হবে যে এটা আমি কথাটাকে ভাষায় কিভাবে আনবো, কিন্তু এটা কি আমার মেয়ে নারী জন্ম বলে, নাকি আমি চিন্তা করতে চেয়েছি বলে এরকম করে অনুভব করি। কিন্তু এটা আমার মনে হয় যে যেভাবে আমি অনুভব করি সেটা যদি এমন হয় যে বায়োলজিক্যালি আই এম আ ওমেন, দ্যাটস ওয়াই আই ফিল দিস ওয়ে, বিকজ আমার হরমোন সিক্রেশন সেরকম। এই যে ফিলিং, এই সূক্ষ্মতার বোধ, এটা পুরুষের নাই। আমি আমার ছেলে বন্ধুদের সাথে যখন কথা বলছি, আমি দেখছি যে একটু পরেও পলিটিক্সের গল্পে চলে যাচ্ছে, নয়তো খেলার গল্পে, কিন্তু সূক্ষ্ম ব্যাপার যে কিছু প্রশ্ন থাকে, কিছু অনুভূতির জায়গা থেকে খেয়ালই করে না। এই যে অনুভব, ডিটেইলে অনুভব করার যে ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা ন্যাচারাল ইনস্টিংক্টের কথা বলছি। এখানে সম্ভবত নারী পুরুষের পার্থক্য আছে। হয়তো পুরুষ একভাবে ন্যাচারালি, ওর ইনস্টিংক্ট একরকম, নারী বায়োলজিক্যালি যেহেতু একটা অ্যানাদার কম্পোজিশন, নেচার তাকে একটা কিছু আলাদা করে তো বানিয়েছে, তার কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট আলাদা। আমার কাছে মনে হয় ওই ইনস্টিংক্টিভ জায়গা থেকে আমি কিছু জিনিস অনুভব করি যেটা একটা পুরুষ হলে আমি পারতাম না। আরেকটা ব্যাপার হচ্ছে আই লাভ দিস ফাইট। আমি মেয়ে হয়ে জন্মে একটা এত অন্যায্য পৃথিবী দেখলাম। পুরুষ হয়ে জন্মালে আই উড টেক ইট ফর গ্রান্টেড। আমার জীবন আমি দেখতেই পেতাম না, আমি মনে করতাম ও হ্যাঁ এটাই তো জীবন। আমাকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়, অ্যান্ড আই লাভ দিস ফাইট। এবং আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি বলবো নো, আই লাভ মাই ওমেনহুড। আমি বারবার মেয়ে হয়ে জন্মাতে চাই। আমাকে কিন্তু সারাক্ষণ মানে অনেক ধরনের, যেটাকে বলে বুলিং, যেটা আমার দুই পয়সা আমি মূল্য দেই না, এই তুই হিজড়া নাকি ছেলে না মেয়ে নাকি, এগুলো চলতে থাকে। আই লাভ মাই ওমেনহুড, অ্যান্ড সুযোগ পেলে আমাকে যদি চয়েস দেওয়া হয় আমি এইভাবেই অনুভব করতে চাই। এই বুক ভেঙে যাওয়া নারীর যে কষ্ট, তার যে লড়াই, আমি এটা চুজ করব বিকজ ইটস সো অ্যাডভেঞ্চারাস। প্রত্যেকটা বিজয়, প্রত্যেকটা ভিক্টরি আমি যতবার জীবনে জিতলাম, ছোট ছোট আমার নিজের ইচ্ছা, ছোট্ট একটা ইচ্ছাকে আমি কিভাবে খাবো, কি পোশাক পরবো, কেমন হবে আমার চুল, আমি সাজবো নাকি সাজবো না, এভরিথিং আমাকে কিন্তু করে নিতে হয়েছে। একটা পুরুষ অতটা ফাইট করে না, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট, দিস জার্নি। এভরি মোমেন্ট, মাই লাইফ ইজ নেভার বোরিং, অলওয়েজ ফুল অফ থ্রেটস, অনেক শত্রু। নারী পুরো মানে লিঙ্গীয় চরিত্রে মানে আমি বলবো যে সমাজের যারা নারী প্রতিনিধিত্ব করেন, মেন্টালিটিতে পুরুষতন্ত্রের বাহক, তারাও তো আমাকে অপছন্দই করবে যে মেয়েটা বেশি ফরফর করে। খালাদের কেউ হতে পারে, সেটা ফুপুদের কেউ হতে পারে, যে না মেয়ে মানুষ এত এরকম করে কেন। তো সে তো লিঙ্গীয় চরিত্রে সে তো নারী, কিন্তু সে তো আসলে পুরুষতন্ত্রকেই রিপ্রেজেন্ট করছে। আমি আসলে আমার এই জার্নিটাকে ভালোবাসি, এই চ্যালেঞ্জটাকে ভালোবাসি, ইটস ভেরি থ্রিলিং। নাহলে এটা বোরিং হতো আমার জীবন। আই লাভ ইট। তুমি যেটা বলছো আই এগ্রি, যে হ্যাঁ এটা মনে হচ্ছে যেন একটা পাপ করে ফেললাম। এই পাপটাকে কাটানোর জন্যে যে জার্নিটা করছি, আমি একটা কবিতা পড়েছিলাম বুদ্ধদেব বসুর, বন্দির বন্দনা কবিতাটার নাম। বুদ্ধদেব বসু বলে একজন কবি, ওনার কবিতায় একটা লাইন ছিল, তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন, এই গর্ব মোর। সে আল্লাহকে বলছে, ঈশ্বরকে বলছে যে তুমি আমাকে জন্ম দিতে গিয়ে যেই ভুলগুলো করেছো, আমার মধ্যে লোভ দিয়েছো, রিপু দিয়েছো, আপন সাধনা দিয়া করেছি শোধন, এই গর্ব মোর। তুমি আমাকে যে রিপু দিয়ে পাঠাও, আমি সেটা সংশোধন করতে করতে, নিজের সাধনা দিয়ে তা সংশোধন করতে করতে আমি যাই, এটাই আমার গর্ব। আমার কাছে মনে হয় এই যে একটা নারী জন্ম হয়ে জন্মানো, তাও আবার এই বাংলাদেশের মতো একটা দেশে, এই সমাজে যেখানে সারাক্ষণ একটা ঘৃণার চর্চা হয়, আমি তারপরেও বলবো যে এই যে আমার আপন সাধনার যে একটা যাত্রা আছে, প্রতিদিন আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা গালি আমার কাছে মনে হয় ইয়েস আই এম ক্রসিং ইট। একটা পুরুষ এত গালি খায় না। সো আমার জীবনের দাম আমার কাছে অনেক বড়, অনেক বেশি। আই লাভ ইট। আসলে আপু, আমার মনে হয় কি যে মানে আমরা
এমন ভাবে বড় হওয়া যে আমরা মেয়েরাও কিন্তু নিজেদেরকে অনেক লিমিট করে ফেলি না? আমরা কেউ যদি আমাদেরকে নাও বলে, মেবি আশেপাশে দেখতে দেখতে এনভায়রনমেন্ট, যে আমরা মেয়েরাও কোথাও না কোথাও আমরা মেয়েদেরকে লিমিট করি, তাই না? আমরা অনেক কিছু আছে যেগুলো হয়তো একা করা কোনো ব্যাপার না, তারপরেও কিন্তু আমরা করি না, নিজেরা কন্ডিশন করি। যেমন একটা মেয়ে একা একটা রেস্টুরেন্টে আমরা এখনো খাই না, কিন্তু একটা ছেলে তারপরে একটা রেস্টুরেন্টে যে একা খোলে, একটা ছেলে একা যেখানে সেখানে যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি যে সেফটির ব্যাপার আমরা মেয়েরা করতে পারি না, বা যদি আমার মনে হয় যে হ্যাঁ আচ্ছা আমি এখন একা আমার কেউ নাই আমার সাথে যাওয়ার, আমি এখন একটা ট্রাভেল করবো, আমি একা কোনো একটা দেশে যেতে চাই, সবার আগে মনে হয় যে হ্যাঁ আমি এখন সাথে কাকে নিব, আমার সাথে কে যাবে। এইগুলাই তো, এখানেই তো ইকুয়ালিটির ডিফারেন্সটা চলে আসে, যে আমরা নিজেরাও মানে নিজেরাই নিজেদেরকে অ্যালাউ করি নাই যে আমরা আমাদের লাইফটা যেভাবে লিভ করতে পারবো। লাইফ ইজ হিউজলি আনফেয়ার অ্যান্ড আনজাস্ট। সো সেই আর কি, এটার ভেতরেই আমরা আছি। আমার তো মনে হয় মেয়েদের ক্ষেত্রে নিয়ম কানুনের মধ্যে আমার মনে হয় শুধুমাত্র রান্নাঘর আর বাথরুম, এই দুই জায়গায় তাদের ব্যাপারে বেশি একা একা যেতে দেয়। রান্নাঘর আর বাথরুমে একা যাও, এখানে কিছু বলে না। এছাড়া সবখানে কন্ট্রোলড, মোবিলিটি কন্ট্রোল করা হয়। আচ্ছা, হিউম্যান নেচারের কয়েকটা খুব প্রাইম ক্যারেক্টারিস্টিকের মধ্যে কিন্তু একটা হচ্ছে গিয়ে লোভ, গ্রিড। আমরা সবাই কিছু না কিছু নিয়ে গ্রিডি। আমাদের সবার একটা লোভ আছে। আপনার কি লোভ আছে? হোয়াট ইজ ইয়োর গ্রিড? হোয়াট আর ইউ গ্রিডি অ্যাবাউট? গিটার। আমার প্রায় 11টা গিটার আছে। সো আই এম ভেরি গ্রিডি। আমি জানি আমার এতগুলো গিটারের দরকার না, আমি গ্রিডি দেয়ার। এবং এটা আমাকে রেজিস্ট করতে হয়, মানে এবং গ্যাজেটস, এই রেকর্ডার, এটা হয়তো আমার আছে, কিন্তু আই উইল ফাইন্ড আ ওয়ে টু বাই সামথিং নিউ। যে আচ্ছা এটা না, এটা দিয়ে বোধহয় হচ্ছে না, এটা আমি মানে স্বীকার করতে চাই যে দিস ইজ আমার দরকার নাই, সেরকম জিনিস আমি আসলে কিনি। এতগুলি গিটারের দরকার নাই, বাজাই তো সেই তিনটা গিটার বাজাই, 4টা গিটারই বাজাই, তার বেশি বাজাই না, কিন্তু লোভী, এটা আমার লোভ। আচ্ছা, টেল আস অ্যাবাউট দ্য ফার্স্ট গিটার অফ ইয়োর লাইফ। লাইফের ফার্স্ট গিটারটা কি এখনো আছে? অফকোর্স আই হ্যাভ দ্যাট, ওটা আমার কাছে এখনো আছে। না, বিউটিফুল গিফট, ইট কেম ফ্রম মাই ফাদার। হ্যাঁ, এটা আমি যখন কানাডায় গেছিলাম, তো তখন বাবার গল্প, এটা একটা খুব সুন্দর স্মৃতি যেটা বলার সুযোগ পেলাম। হি ইজ আ মিউজিশিয়ান, হি ওয়াজ আ বিউটিফুল সিঙ্গার। খুব ওনার সময় উনি অনেক যে ফেমাস ছিলেন সেটা বলবো না, কিন্তু উনি যথেষ্ট সুপরিচিত ছিলেন। এবং অ্যাকচুয়ালি ইয়োর মাদার ওয়াজ রেফারিং টু হিম, তোমার মা আমাকে বলছিল আমার বাবার কাছে, তোমার বাবার আমি খুব ভক্ত ছিলাম। বাবা আমাকে, আমি তখন হারমোনিয়ামে রেয়াজ করতাম, হারমোনিয়ামে সুর করতাম। এখন বাবা একদিন আমাকে একটা গিফট দিলেন, একটা অ্যাকোস্টিক গিটার, এবং বললেন, আমি তো বাজাতে পারি না, এর আগে আমি কয়েকবার গিটার কিনেছি, হাতে সহ্য হয়নি, তো আই ফেইলড 2-3 টাইমস। এন্ড দেন মনে আছে আমার কানাডাতে, তখন উনি আমাকে একটা গিটার গিফট করলেন এবং বললেন যে এটাতে সুর, কান ভালো তৈরি হবে, টিউনিংটা নিজের করতে হবে এবং সুরের সেন্স বলতো। হি গেভ মি আ গিটার এন্ড আই স্টিল হ্যাভ দ্যাট গিটার। ফার্স্ট গিটার ওয়াজ ফ্রম মাই ফাদার। মানে না, অ্যাকচুয়ালি ফার্স্ট গিটার আমি কিনেছি, কিন্তু যেটা গিটারটা আমি বাজাতে শিখলাম, আগের গুলো আমি শিখিনি, আই ফেইলড। অ্যান্ড দেন তারও মানে কয়েকবার ফেল করার পরে ফাইনালি ওয়েন আই প্লেড মাই ফার্স্ট কর্ড, যে গিটারে তুললাম, সেটা আমার বাবার দেওয়া। আপু, তখন আপনার বয়স কত ছিল? 22। আমাদের ওইরকম করে কথা হয়নি, আসলে কথা হয়নি, বাট হি ওয়াজ এ ভেরি মিউজিক্যাল ম্যান অ্যান্ড হি স্যাং বিউটিফুল সংস, খুব সুন্দর সুন্দর গান। আমার মা এবং আমরা দুজনেই আমার বাবার গানের খুবই ভক্ত ছিলাম। শ্যামল মিত্রের পুরোনো দিনের গানের মতন খুবই মেলোডিয়াস, কিন্তু আমাদের ওই এক্সচেঞ্জটা আসলে ওইভাবে হতে পারেনি, ফ্রেন্ডলি কনভারসেশনস, এন্ড আই কুড থ্যাংক হিম ফর দ্যাট গিটার। ওই ঘটনাটা তখন ঘটতে পারেনি। মেবি দিস ইজ অ্যান অপরচুনিটি, বাতাসে আমি কথাটা বলে দিলাম। আই এম এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউড ফর দ্যাট গিফট। আমার মনে হয় আপু, আপনি যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করেন, কোনো মানুষের দেওয়া কোনো গিফট যদি আপনার সত্যি মন থেকে ভালো লাগে, দ্যাট পারসন ডিজার্ভস টু নো দ্যাট। কারণ আমাদের সবাইকে তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর এই অ্যাপ্রিসিয়েশনটা, এই ইনট্যাঞ্জিবল লাভগুলোই তো আমরা এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় সাথে নিয়ে যাবো। আমার মনে হয় যে হি রিয়েলি নিডস টু নো যে ওনার আঙ্কেলের দেওয়া গিটারটা আপনার কাছে এত স্পেশাল এখনো। মানে আসলে অত কথা হয় না, বাট ডেফিনেটলি মানে যখন হতো তখন আমি কিছুটা এক্সপ্রেস করেছি। আমার মনে হয় আমাদের এটা খুবই কমন আমাদের সোসাইটিতে, যে আমরা মনে হয় লাভ এন্ড অ্যাপ্রিসিয়েশন খুব একটা এক্সপ্রেস করি না, তাই না? মানে কিভাবে এক্সপ্রেস করবো আমরা নিজেরাও বুঝি না। আমি এখানে খুব ইম্পর্ট্যান্ট এবং একটা আমি এই কথাটা বলতে চাই, টাচ।
আমার মা, ওনাদের ফ্যামিলিতে উনি ছোটবেলায় এই কথাটা বলতেন যে এই কি এত গা ঘেঁষাঘেঁষি করে আদর। হ্যাঁ, আমি ছোটবেলায় এটা শুনতাম। আমি আমার মাকে, আমি কিন্তু ছোটবেলা থেকে একটা বেয়ারা বাচ্চাই আস্তে আস্তে হচ্ছিলাম। প্রথম দিকে খুব বাধ্য ছিলাম, আম্মু যা বলতো তাই, কিন্তু দেন আই কেপ্ট আস্কিং কোয়েশ্চেন্স। এবং আমি দেখতাম আমার মাকে, সে আমাকে ধরছে না, আদর করে না, আমার তো ভিতরে আদর আসে। অ্যান্ড দ্য ওয়ে একটা মা যে তার বাবা, একটা বাবা যে তার বাচ্চাকে আদর করে না, কিন্তু বিড়ালকে কোলে নিয়ে খুব আদর করে। বিড়ালকে সে টাচ করে, নিজের বাচ্চাকে সে টাচ করে না, বিকজ দ্যাটস এগেইনস্ট দ্য রুল। আমি 22 বছর বয়সের পরে আমি যখন এই ঘটনাটা বুঝতে পারলাম, আমি জোর করে করে আমার মাকে ধরতাম। এন্ড অ্যাট ওয়ান পয়েন্ট প্রথম দিকে আম্মু একটু, বিকজ সেটা শেখেনি তার পরিবারে, তাদের পরিবারের একান্নবর্তী পরিবার, এখানে এত গা ঘেঁষাঘেঁষি করে আদরের কালচার ছিল না। আই ব্রোক ইট কমপ্লিটলি, ডিসরিগার্ডেড এভরিথিং। আমি আম্মুকে অত বড় একটা মেয়ে মানে খুব জোরে আমি জড়িয়ে ধরতাম আমার মাকে, এবং চুমু খেতাম অনেক বড় হয়ে। ছোটবেলায় কিন্তু করিনি, সেও করেনি, আমিও করিনি, একদম ছোটবেলায়। মানে যেটুকু বেসিক নেসেসিটি আম্মু, আমি একদম মনে নাই, একদম খুব ছোটবেলায় নিশ্চয়ই আমাকে ওই ছবি আছে, কিন্তু যখনই একটু বড় হলাম আমি, তখনও আম্মু তার লাইফ স্ট্রাগল ঢুকে গেল। এই অ্যাফেকশনের যে এক্সপ্রেশন, এটা তো একটা বড় অংশ টাচ, এটা চলে গেল। আমি বড় হয়ে এটা শুরু করলাম, অ্যান্ড ফাইনালি সে এটাতে ধরা দিল। শি ওয়েটেড কখন আমি তাকে ধরবো। আমি আম্মুকে অনেক চুমু খেতাম এবং অনেক আমি এক্সপ্রেসিভ ছিলাম। এবং এটা কিন্তু ওই যে বললাম যে সমাজ শেখায়নি। আমার মনে হয়েছে আমি ভালোবাসতে চাই, এভাবে ধরতে চাই, তো আই টাচড হার। এবং তখন সেও আস্তে আস্তে কেন ধরো না, কেন, আমি তোমার মেয়ে, আমাকে আদর করো, এই। And I started that with my mother, and then she joined. আর এটা মনে হয় বাবাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ মেন আর টট নট টু এক্সপ্রেস। ছেলেরা মনে হয় ওদের গ্রিফ, ওদের দুঃখটাকে খুব একটা এক্সপ্রেস করতেও মনে হয় যেন অ্যালাউড না, বা মনে করে যে এক্সপ্রেস করা উচিত না। এখানে ছেলেদের একটা দুর্ভাগ্য আছে, বাবা মা মারা গেল, ছেলেরা কিন্তু এই সমাজটা শেখায় যে দে ক্যানট এক্সপ্রেস। কান্নাটা দুর্বলতা, একটা ছেলে কাঁদবে না। আমার মা যখন চলে গেল, আই অ্যাম অ্যালাউড টু মোর্ন, অ্যান্ড মাই ব্রাদার ইজ সাপোজ টু মেক অল দি অ্যারেঞ্জমেন্টস। আমার ভাইকে এটা করতে হবে, ও করলো না। মানে আমাদের দুজন মিলেই অনেক কিছু করলাম, কিন্তু আমাদের আরো গ্রেটার ফ্যামিলিতে সবাই হেল্প করলেন আমাদেরকে। কিন্তু আই এম সো গ্রেটফুল যে হি কুড ক্রাই অ্যান ওশান। আমার ভাই, মা যখন চলে গেলেন আমাদেরকে ছেড়ে, দুই ভাই বোনেরই তো কষ্ট, কিন্তু ছেলেও তো তার মাকে হারাচ্ছে, অথচ ওকে সব জোগাড় করতেছে। এটাই সমাজ, কাঁদছে না, ও দুর্বলতা। কিন্তু আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সমাজে কতগুলি চিন্তা আছে যেগুলিকে আমরা চাইলে প্রশ্ন করতে পারি। আমরা তো এই কাজগুলি সবাই মিলে কাঁদতে কাঁদতেই করতে পারি, তাই না? আমিও করব, আমার ভাইও করবে, আমার নেইবারও করবে। সবকিছু এত রিচুয়ালিস্টিক এবং এত রিজিড, এই ভালো লাগে না। আচ্ছা, ওয়ান রুল অফ দিস সোসাইটি that you can just, এখন আপনি এটাকে you can break, you can change, you can demolish, one rule of the society, এটা কি হবে? মেয়েরা রাতের বেলা ঘুরে বেড়াবে ইচ্ছা মতো, এটা মানে এই রাত এবং মেয়েদের সম্পর্কটাকে এরকম করে দিয়েছে। আই ওয়ান্ট ইট টু চেঞ্জ। রাতটাকে আপন করতে চাই আমি মেয়েদের জন্য। হ্যাঁ, আমার মনে হয় আমি যদি চান্সটা পেতাম, তাহলে আমি বোধহয় মেয়েদেরকে যে একটা বয়সের মধ্যে বিয়ে করতে হবে আর মা হতে হবে, আমি এটা চেঞ্জ করতাম। ওটা তো আমি বলবোই না, বিকজ আমি অলরেডি আই ব্রোক দ্যাট। হ্যাঁ, আসলে আর মানে ম্যারেজ অ্যান্ড হ্যাভিং আ চাইল্ড, মানে বিয়ে এবং সন্তানের মা হওয়া শুড বি আ চয়েস। এটা একটা বেঞ্চমার্ক, বা এটা একটা করতেই হবে যেন না হয়। কারণ আমাদের সোসাইটিতে যেটা দেখি যে তুমি পাইলট হও, তুমি অ্যাস্ট্রোনট হও, তুমি প্রেসিডেন্ট হও, প্রাইম মিনিস্টার হও, তুমি যাই হও, তুমি সব কিছু অ্যাচিভ করো, কিন্তু বিয়ে তো তুমি করো নাই। বিয়ে যদি না করে তাহলে তো মানে ইনকমপ্লিট। আমাদের একটা রেসের মধ্যে থাকতে হয় যে সময় চলে যাচ্ছে, বিয়ে হয় নাই, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হয় নাই। শুধু তো বিয়ে না, সময় চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, অনেক কিছুই তো হয়নি। কত পৃথিবীটা কত সুন্দর, কত বড়, কত দেশ আমি দেখলাম না, কত খাবার আমি খেলাম না, কোনো কিছুই ম্যাটার করে না। বিয়ে দিয়েই সবকিছু মেয়েদের। এটা শুধু বাংলাদেশে না, হয়তো এজ লিমিটটা ডিফারেন্ট, বাট এটা কিন্তু ওয়েস্টেও। আর এখন বোধহয় আমাদের দেশে 25-এ মিলেনিয়ালসদের হতো, এখন বোধহয় একটু বেড়ে 27 আসছে, যে 27-এর মধ্যে যদি কেউ বিয়ে না করে তাহলে জিনিসটা এখন একটু বেড়ে আসছে। বাট আই উইশ
এভাবেও যদি আমাদেরকে শেখানো হতো, যেমন আমি আমার ছেলেকে বলি যে তুমি যতই সাকসেসফুল হও, তুমি যতই ইনকাম করো, তুমি মাকে যা ইচ্ছা তাই কিনে দাও বড় হলে, তুমি যদি ভালো মানুষ না হও, ইফ ইউ নট কাইন্ড এন্ড ইফ ইউ ডোন্ট ট্রিট আদার্স উইথ রেসপেক্ট, তাহলে কিন্তু হবে না। তুমি ভালো মানুষ হও, তুমি সত্যি যদি কাইন্ড হও, তুমি নো ম্যাটার হোয়াট, আমি অলওয়েজ তোমার সাথে থাকবো। আমাদের মেয়েদেরকে তো এটাও বুঝিয়ে বড় করা যায়, বাট আসলে মানে এভরিথিং ঘুরে ফিরে বিয়েতেই আসে। হুম। আচ্ছা আপু, আপনার ওয়ান অফ ইউর মোস্ট পপুলার সংস যেটা আমি বাংলাদেশ, আমরা এটা অফ স্ক্রিন কথা, সরি আমি না একটা টপিক থেকে আরেকটা No, no টপিকে problem. জাম্প করছি। আচ্ছা, সো আমি বাংলাদেশ গানটা আমার মনে হয় পুরা পৃথিবীর প্রতিটা দেশের যত রকমের পলিটিক্যাল গান আছে, আমার মনে হয় এটা পুরো ওয়ার্ল্ডে যদি হিসাব করে, ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল সং, স্পেসিফিক একটা কান্ট্রি, একটা দেশ ভিত্তিক। আর আমাদের দেশের জন্য এই গানটা কোথাও না কোথাও অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মানে এটা এত এত ডিপ, এত পারফেক্ট, ইফ ইউ নো হোয়াট আই মিন, যে আমার মনে হয় প্রতিটা জেনারেশন আফটার জেনারেশন কেউ না কেউ যে কোনো অবস্থায় যখন এই গানটা শুনবে, একজন বাংলাদেশি ইমিডিয়েটলি রিলেট করতে পারবে। আর এখন আমার মনে হয় যে বছর যাবে, মানুষ এটা শুনবে আর খালি পাগল হয়ে যাবে যে এটা কিভাবে, এটার পিছিয়ে ইমোশনটা কি, এটা কোন ইয়ারে লিখেছেন, হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্যাট? ইমোশনটা আমি আসলে অ্যাট ওয়ান পয়েন্ট আই লস্ট, কি বলবো, আমি আসলে যেটা দেখি, যে বললাম যে আমি এই গানটা আমি যখন লিখি তখন আই ওয়াজ 25 year old, 25 বছর বয়স আমার, মানে 2001 কিন্তু আমি বাংলাদেশ, কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, গল্প সব তোমার চেয়ে কম নয়। তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা, ইচ্ছে করেই মুখ খুলি না, বলতেও সব মানা, স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে, এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে, তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি, খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধুলি, আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ, আমি বাংলাদেশ। এখানে এই গানটা যখন আমি লিখলাম তখন আসলে ইট ওয়াজ মোর অ্যাবাউট পিপল অ্যান্ড লেস অ্যাবাউট নেতা নেত্রী। কেন যে মানে মনে হচ্ছিল যে পাওয়ারে যারা যাচ্ছে তারা সারাক্ষণ শুধু এই ফ্যামিলি নিয়ে দে আর ভেরি প্রাউড, বাট আমি বলতে চাইছি তখন অ্যাজ আ পার্ট অফ দ্য পিপল। সো ওই সময় আমি এত এত অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে কিছু বলিনি, কিছু ভাবিনি। অল আই ওয়ান্টেড টু ফিল ইজ এম্পাওয়ার্ড অ্যাজ আ পার্ট অফ দ্য পিপল, যে মানুষ খুব শক্তিশালী। আজকে এতদিন পরে মানুষ নিজের মধ্যে সেই বিজয়টা দেখছে, এন্ড তখন সে হয়তো খানিকটা রিলেট করতে পারছে বলে গোয়িং ব্যাক টু দ্যাট সং অ্যান্ড কামিং অ্যাপ্রিসিয়েটিং মি, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। কিন্তু গানটা আসলে এখন থেকে 24 বছর আগের লেখা, 24 years ব্যাক, অ্যান্ড আমি গানটা রিলিজ করেছি 2008-এ। তখন কিছু কিছু মানুষ শুনেছে, বাট ফাইনালি হয়তোবা এই যে লাস্ট 5-6 years এবং জুলাইয়ের পরে আরো বেশি পিপল কুড রিলেট, অ্যান্ড আমার ভালো লাগে। আমি আশা করিনি, বিকজ আমি আসলে গানটা নিয়ে আমার মেইন ব্যাপারটা ছিল নিজেকে এক্সপ্রেস করা, যে আই ওয়ান্ট টু ফিল এম্পাওয়ার্ড অ্যাজ এ পার্ট অফ দ্য পিপল, নট অ্যাজ এ পার্ট অফ দ্য পাওয়ার। এবং কি করছো তুমি ক্ষমতা হিসেবে, তোমার বাবা, তোমার স্বামী, তোমার ভাই, তোমার ছেলে কি করছে, আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। ইউ সার্ভ মি, আই এম দ্য পিপল অ্যান্ড ইউ আর সাপোজ টু সার্ভ মি অ্যাজ আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এটা আমি এই সরকারকেও বলবো, সকল সরকারকে সবসময় বলবো যে মানুষই সবচেয়ে শক্তিশালী একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে, এটা আমি বলবো। তো এটা আসলে ওই জায়গাটা থেকে। আর অনেক পপুলার কিনা আমি ওটা জানি না, পপুলারিটি তো একটা পরের প্রক্রিয়া, বাট আই এনজয়েড সিঙ্গিং দ্যাট সং অ্যান্ড টকিং টু দ্য পিপল অফ দ্য গভর্নমেন্ট। এই হ্যাঁ, এই গানটা আমার কাছে মনে হচ্ছে গানটা মোর লাইক অ্যান অটোবায়োগ্রাফি অফ বাংলাদেশ। মানে বাংলাদেশকে যদি মানুষ বানায়, বাংলাদেশকে যদি এক্সপ্রেস করতে বলা হতো, বাংলাদেশ বোধহয় নিজেকে আসলে এই গানের লিরিক্স থ্রু এক্সপ্রেস করতো। আর আমার মনে হয় যে যে কোনো দলের যে কেউ যেই দলই করুক না কেন, সেই এই গানটা শুনলে কিন্তু রিলেট করতে পারবে। এটা বললাম না যে এটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশের আত্মকথা, যে ছোটবেলা আমরা এসে লিখতাম না একটি কলমের আত্মকথা বলে, এটা বাংলাদেশ, আমাদের দেশ নিজেই এই গানটা গেয়ে শোনাচ্ছে তার ব্যাপারে। আর এই গানটাকে সাথে রিলেট করার জন্য, এই গানটাকে বুঝার জন্য, ফিল করার জন্য, আমার ইউ জাস্ট হ্যাভ টু বি বাংলাদেশি অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল ডাইনামিক্স অফ বাংলাদেশ। সেটা সে যে কোনো দল, যে কোনো ক্লাসের মানুষ হোক না কেন, এটা জাতি ধর্ম নির্বিশেষে বোধহয় এটা সবাই এই গানটার সাথে রিলেট করতে পারে। আমি আরেকটা কথা এখানে এই সুযোগে বলতে চাই, সেটা হচ্ছে গানটা যে খুব
আমার কাছে কিন্তু এটা একটা রেগুলার কনভারসেশনের মতো, বিকজ আই ট্রুলি বিলিভ ইন মাই হার্ট যে মানুষ একটা পলিটিক্যাল স্ট্রাকচারে, একটা একটা স্টেট স্ট্রাকচারে আসলে যেভাবে পলিটিক্যাল প্রসেস কাজ করে বা ডেমোক্রেসি যেভাবে কাজ করে, সেখানে পিপল আর পাওয়ারফুল। এই গানটার মধ্যে সবচেয়ে মজার পার্টটা মনে হয় এটাই যে একটা মানুষ নিজেকে এম্পাওয়ার করছে যে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ। কিন্তু আসলে তো আমরা সবসময় ওই স্টেটেই থাকি, কিন্তু আমাদের একটা অভ্যাস আছে মানে কলোনিয়াল হ্যাংওভার, এটা যে আমরা যে সরকারে থাকে তাকে একটা লর্ডের মতো ট্রিট করি, তাকে কিছু বলা যাবে না, তাকে ভয় পেতে হবে। বাট অ্যাকচুয়ালি উই আর নট সাপোজ টু বি ফিয়ারফুল, উই আর দ্য কিংস। এখানে গণমানুষই হচ্ছে দেশের রাজা, আর যে সরকারে থাকবে সে হবে প্রজা, সে হবে প্রজা। আমরা ইকুয়েশনটাকে ভুলে গেছি বলে মনে হচ্ছে গানটা না জানি কি সাংঘাতিক। আসলে এটাই রিয়ালিটি হওয়া কথা, এটাই হওয়া উচিত। ইফ ইউ ফিল এম্পাওয়ার্ড, ইউ সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু দ্য গভর্নমেন্ট, দে আর দেয়ার টু সার্ভ ইউ। এইটাই তো, ওরা এই ভয়ের কালচারটা ভাঙতেই হবে আমাদের। আচ্ছা আপু, গান নিয়ে যেহেতু কথা বলছি, আপনার হারিয়ে যাওয়া বন্ধু গানটা, এই গানটা এত সুন্দর, এই গানটা লিরিক্স এত ডিপ, এত হার্ট টাচিং। আমার মনে হয় এই পৃথিবীতে এমন কেউ নাই যে ছোটবেলায় একটা বন্ধু হারায় নাই। সবাই কিন্তু একটা হারিয়ে যাওয়া বন্ধু থাকে ছোটবেলায়। কোনো দুইটা মেয়ের ফ্রেন্ডশিপ, একটা ছেলে একটা মেয়ের ফ্রেন্ডশিপ, দুইটা ছেলের ফ্রেন্ডশিপ, সবাই মানে ফ্রেন্ডশিপ এত সুন্দর একটা রিলেশনশিপ, এত সুন্দর একটা ফর্ম অফ লাভ। আর আসলেও কিন্তু আমরা বড় হতে হতে টাইমের সাথে সাথে কিন্তু আমরা আমাদের অনেক ছোটবেলার বন্ধু হারিয়ে ফেলি। আর এই গানটা আপনার এত, আমি যতবার শুনি মানে আনবিলিভেবল। এখনই আমার কাছে ওয়ার্ডস নাই। এটার পিছনে ইমোশনটা কি, এটা কি রিয়েল লাইফ থেকে নেওয়া? একদম পুরো ভীষণ। এটা এত বড় গান তো পার্সোনাল ছাড়া লেখা যায় না আমার কাছে মনে হয়। এবং আমি প্রথম দিকে আমি যে গান লিখতাম, তখন আমি একদম আনকনসিয়াসলি গান লিখতাম। মানে আমার মনে হতো যতক্ষণ পর্যন্ত আমার বলতে হবে আমি বলে যাব, কথা বলবো, আমি লিখবো, লেখা যা আসে লিখবো, সেটাকেই সুর দেব। পরে একটা সময় একটুখানি কনসিয়াস হলাম, যখন বড় বড় গীতিকাররা বা অনেক ক্রিটিক বললো যে তোমার গান এত বড় হয়, তখন কিছুদিন আবার আমি একটু খুব কথা শোনার চেষ্টা করলাম, অ্যান্ড দেন আই কেম ব্যাক টু মাই ওল্ড সেলফ। এখন আবার বড় বড় গান লিখি। হ্যাঁ, আচ্ছা, এটা একদমই নিজের আমার বন্ধুকে নিয়ে, বন্ধুর সাথে বিচ্ছেদ। বন্ধুর প্রেমটা কিন্তু সাংঘাতিক, বিশেষ করে জীবনের প্রথম যে পরিবারের বাইরে ফার্স্ট লাভ দ্যাট হ্যাপেন্স বিটুইন টু ফ্রেন্ডস। স্কুল থেকে বাসায়, এটা কি ছেলেদের মেয়েদের যাদেরই হোক, প্রথম যখন স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তাদের সঙ্গে বাসায় আসলে বন্ধুদের গল্প করা, বন্ধুদের জন্য কি টান, এই কিন্তু জীবন। সেই বন্ধুর সঙ্গে যখন বিচ্ছেদ, সেটা কিন্তু আমাকে ভীষণভাবে হার্ট করেছিল। মানে দ্যাট ওয়াজ আ হার্ট ব্রেক, আই উড সে। ফার্স্ট হার্ট ব্রেক যদি হয়, ইট কেম ফ্রম আ ফ্রেন্ড। তখন আমার কাছে মনে হলো যে এই মানে প্রসেস করছি পেইনটাকে, আই কুডন্ট রিচ হার, আমার বেস্ট ফ্রেন্ড, পাচ্ছি না, রিচ করতে পারছি না। তখন আই wrote that song, tuned it, I sang it, I cried for days and days and days. ওটা আস্তে আস্তে আমার ওই ব্যথাটা আমার জীবনের অংশ হলো। বাট দেন the friendship happened again, and then it was lost again, and then it happened again. এরকম হয়েছে অনেক। কিন্তু হ্যাঁ, এটা একটা বন্ধুর প্রেমের গান। এটা সব, আমার মনে হয় সব মানুষেরই এরকম একটা বন্ধু প্রেমের জায়গা আছে, যেখানে গিয়ে সে তার সবকিছুকে আনলোড করতে পারে, বলতে পারে নির্ভয়। একটা খারাপ কাজ করে এসে আমি যদি যে বন্ধুকে বলতে পারি যে দোস্ত আই ডিড দিস, ওইটা হচ্ছে একটা রিয়েল রিলেশনশিপ। হ্যাঁ, আই থিঙ্ক ইউ ডিজার্ভ টু নো দিস। আপনার এটা জানা দরকার যে আপনার গানটা কতখানি সাকসেসফুল। যে আমি এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বোন আর ওর ছোটবেলার একটা বেস্ট ফ্রেন্ডেরও গল্প। আমি যখন এটা শুনি তখন ওকে পাঠাই, অ্যান্ড ইমিডিয়েটলি শি জাস্ট ব্রোক ডাউন এই গানটা শুনে, কারণ ওরও ছোটবেলায় এরকম একটা বেস্ট ফ্রেন্ড ছিল, অ্যান্ড শি অ্যাপারেন্টলি শি ডাইড। আর ওদেরও যে একটা এটা খুবই আনফর্চুনেট, ওয়েন শি ডাইড, খুবই আনফর্চুনেট একটা ডেথ ছিল, অ্যান্ড we couldn't be there for her. And ওদের যে ফ্রেন্ডশিপে যে গ্যাপটা আসে, সেটাই কিন্তু বিকজ অফ সোসাইটি, ম্যারেজ, লাইফ, সবকিছু মিলিয়ে। আর যখন আমিও শুনি পুরো মন ওই যে ওভাবেই, অ্যাজ আই সেড, যে আপনি অন্যদের ইমোশন কিভাবে আপনার লেখা দিয়ে বের হয়ে আসে, যে আমার মনে হতো এটা ওদেরই গল্প, ওরও শুনে কিন্তু মনে হয় যে এটা ওদেরই গল্প। এত ডেপথ এই গানটার, এটা টাইমলেস একটা গান। এই গানটা আসলে, এটা যদি মানে অন্যান্য ভাষাও লেখা হতো, আমার পৃথিবীর সবাই গানটার সাথে রিলেট করতে পারতো। গানটা টাইমলেস, গানটার ডেপথের আসলে কোনো সীমা পরিসীমা নাই। আর এখন আপনার এই গানটা আমাদেরকে শোনাতে হবে। আমার কিছু কিছু গান হচ্ছে মার্কার, মানে কে কোন গানটা পছন্দ করে সেটা দিয়ে আমি সেই মানুষটার মাইন্ডসেটটাকে বুঝি।
এই গানটা বেশিরভাগ কি পুরুষ কি নারী সকলেই, ছেলেরা সাধারণত পলিটিক্যাল গান পছন্দ করে, মেয়েরই অনেক গান পছন্দ করে না, মেয়েরা সাধারণত প্রেমের গানগুলি পছন্দ করে বা দুঃখের গান। এই গানটা জেন্ডার স্পেসিফিক না, মানে আমার মজা লাগে যে এটা আমি, মানে আমার ভালো লাগে যে দিস সং হ্যাপেন টু মি, এটাই আর কি। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়াজড়ি এক সাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসিছি অসম্ভব, কেন বাড়ে রে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়ে রে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়, এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। আচ্ছা আপু, আপনার সব গানের মধ্যে আমার পার্সোনাল ফেভারিট, যেটা আমার আমার কাছে আমার থিম সং লাগে, সেটা হচ্ছে গিয়ে কোলবালিশ। আমার এই গানটা খুবই পছন্দ। আমার এটা সব মেয়েদের লাইফের গান, সব মানে ধরেন আমার, আপনার, ইভেন আমার দাদুকে নানুকেও যদি ডেকে এনে এটা শোনানো হয়, ওদের মনে হবে এটা ওদের সবচেয়ে পছন্দের গান। এই গানটা আপনি কবে লেখেন? এটার পিছিয়ে ইমোশনটা কি? তখন আমার ম্যাট্রিক হয়নি, তার 91 বা 2, কোলবালিশ। এইটা একটা খুব মজার গান, মানে এটা তখন আমি বড় হয়ে গেছি, কিন্তু when I was rewinding my life, ওই সময়টা গানটা লিখতে বসে, যে আমার আশেপাশে সমাজটাকে দেখছি, তো একটা বাচ্চা মেয়ের জীবন, সেখানে এটাই দেখছি যে একটা মেয়ে হিসাবেই বলবো আমি, যদিও আমরা বলি যে আমরা মানুষ, বাট আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু পুরুষ থেকে মেয়ের আলাদা হয়ে যায়। একই ঘরে আমার ভাই খেলতে যাচ্ছে, আমি কিন্তু ঘরে, এরকম একটা ব্যাপার, কালচারটা এরকম। যদিও আমাদের বাড়িতে সেটা ছিল না, আমাদের সমাজে সেটা ছিল। তখন দেখলাম যে এনি কোয়েশ্চেন আই আস্ক, না কথা এত প্রশ্ন করো কেন, হ্যাঁ, মানে যে কোনো কিছুতেই এই যে না উত্তর কম, প্রশ্নগুলোকে যে কবর দেওয়া হতো, এইটা ছিল মেইন আইডিয়া। অ্যান্ড দেন ওয়েন লাভ হ্যাপেন্ড, ওই মানুষটাই কিন্তু বুঝতে পারছে না যে হোয়াট ইজ হ্যাপেনিং টু মি, এত ভালোবাসা, এই যে কি প্রথমবারের মতো ফার্স্ট লাভ হ্যাপেনিং টু ইউ, ফার্স্ট অ্যাট্রাকশন হ্যাপেনিং টু ইউ, এটা কিন্তু হিউজ একটা মানুষের, মানে আপনি ছোট থেকে বড় হচ্ছি যখন, প্রথমবার আমি একটা অদ্ভুত একটা আকর্ষণের অস্তিত্ব টের পেলাম আমার নিজের মধ্যে, যেটা আমি এক্সপ্লেইন করতে পারছি না, যে আই ফিল সো মাচ লাভ অ্যান্ড অ্যাট্রাকশন ফর সামওয়ান, অ্যান্ড আমি মনে হচ্ছে দিস ইজ দি এন্ড অফ মাই লাইফ, এবং কেউ নাই, না আই এম ক্রাইং মাই হোল নাইট, আমার কোলবালিশের মধ্যে আমার সমস্ত কান্না মিশে যাচ্ছে, ওইটাকে মনে হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ। দিস ইজ হাউ আই ফেল্ট, মানে সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত প্রশ্ন, সবকিছু নিয়ে আমি ওই কোলবালিশে ফেরত যাচ্ছি। এই তো আমার ছোট্ট বেলার ছোট্ট কোলবালিশ, আর কেউ শোনেনি কোনোদিন কখনো আমার কোনো নালিশ, এই তো আমার একটাই বন্ধু ছোট্ট বেলার বালিশ, এই তো আমার ছোট্ট বেলার ছোট্ট কোলবালিশ, ছোট্ট মেয়ের দুষ্টুমিতে নিত্য নতুন চমক, বাবা মায়ে দাদা ভাই পালা করে ধমক, একদিন
হঠাৎ দুষ্টু মেয়েটা প্রশ্ন করে বসে, একটাও নিয়ম ভাঙনি কি তোমরা আমার এ বয়সে? তারপর তার মনে নাই। আচ্ছা আপু, এখন আমরা আমাদের লাস্ট সেগমেন্টে আমরা কিছু সিগনেচার মজার মজার কোয়েশ্চেন করি। সব গেস্টকে করি, কিন্তু আপনাকে করতে কেন জানি বেশি মজা লাগছে। এখন থেকে নিয়ে মরার আগ পর্যন্ত, ইফ ইউ কুড জাস্ট ইট ওয়ান ডিশ, ওয়ান থিং ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ, মরার আগ পর্যন্ত একটা জিনিসই খেতে হবে, কি খেতেন? আলু আর লিচু আর আম। বললাম তিনটা বেশ। তিনটা বেশ। I could touch my mother again. আমি যাদের ভালোবাসি তাদের সাথে যেন একসাথে মরে যেতে পারি, আর প্যালেস্টাইন স্বাধীন হোক। আচ্ছা, লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস? কারোর কথা শোনো না কখনো, নিজেরটা নিজে করো। এটা কি আপনাকে নিজেকে নিজে দিতেন, না আপনাকে এটা অন্য কেউ দিল? আমিও দিয়েছি, আবার শুনিয়েছি, বলেওছে কেউ যে বেস্ট অ্যাডভাইস ইজ নট টু টেক এনি অ্যাডভাইস, মানে বলেইছে যে তুমি নিজের থেকে শেখো, নিজের ভুলের থেকে শেখো। আমিও বলি আমার লাইফের বেস্ট অ্যাডভাইস কিন্তু আমি আমাকে দিই। আর ওয়ার্স্ট অ্যাডভাইস? ওয়ার্স্ট অ্যাডভাইস হচ্ছে উল্টোটাই, যে একটা সেট ফর্মুলা নিয়ে সেটা নিয়ে চলো আর কি, মানে ওয়ার্স্ট অ্যাডভাইস ইজ দ্য রেস্ট, এভরিথিং এলস। আচ্ছা আপু, এখন যদি মাকে পেতেন 5 মিনিটের জন্য, তাহলে তাকে কি বলতেন? আমরা দুজন মিলে গান গাইতাম, কফি খেতাম। আই উড আস্ক হার কি করছো, কেমন যাচ্ছে, কেমন তোমার বন্ধু বান্ধবের সাথে ওখানে। আচ্ছা আপু, যতদিন আপনার মা বেঁচে ছিলেন, আপনি যতদিন তার কাছে ছিলেন, আপনার কি মনে হয় যে আপনি যেভাবে বেড়ে উঠেছেন, আপনার মন মানসিকতা, বা সে আপনাকে যেরকম দেখতে চেয়েছিল মানুষ হিসাবে, সে কি সেটা দেখে যেতে পেরেছে? মা কেমন করে দেখতো সেটা আমি জানি, মায়ের মনের মতো মেয়ে কিন্তু আমি হইনি। তার থেকে অনেক দিকে আমি তার মতো হয়েছি, অনেক জায়গায় আমি কিন্তু তার অমতের মানুষ হয়েছি। মানে শি ওয়ান্টেড আ সার্টেন কাইন্ড অফ ওমেন ফর মি টু বিকাম, কিন্তু আমি কিন্তু সেটা হইনি। আমি কিন্তু আমার মতন মানুষও হয়েছি, মানে শুধু মা আমাকে জন্ম দিয়েছে তা না, আমিও কিন্তু আই গেভ বার্থ টু মাই সেলফ এজ ওয়েল, বিকজ আমার মনে হয়েছে যে আমার নিজের জীবনের উপর আমারও একটা অধিকার আছে। শুধু আমার মা যেভাবে বলবেন সেভাবেই আমি হব সেটা না, কিন্তু আমি কিন্তু আমার মতো হতে চেয়েছি। সো ইটস আ বিট অফ বোথ। আম্মুর মতো, আম্মু যেরকম চেয়েছে সেরকম, আম্মু চেয়েছে যে আমি ইন্ডিপেন্ডেন্ট হই, আমি ভালো মানুষ হই, সেটা তো আমার সারা জীবনের যাত্রা। সেরকম ভালো মানুষ তো কেউই শেষ পর্যন্ত, মানে এটা তো বলা যায় না যে ভালো মানুষ হয়ে গেছি, কারণ ভালো মানুষ হওয়ার তো শেষ নাই। আবার ভালো মানুষ হতে গিয়ে কি আমি অন্যায় করছি না? আমি কি মানুষকে কষ্ট দিয়ে ফেলি না? আমি কি রাগ করে ফেলি না? আনকাইন্ড হয়ে যাই না? সেটাও তো আমি সাধারণ মানুষ হিসেবে যত রকমের লিমিটেশন থাকতে পারে সবকিছু আমার আছে, তারপরেও আই স্ট্রাইভ টু বিকাম আ কাইন্ড পারসন। একটু চেষ্টা করব আমি, এই জার্নিটা তো আমার আছে, তো আম্মু তো সেটা চাইতো। আচ্ছা আপু, লাস্ট কোয়েশ্চেন, 20 বছর বয়সী শায়ানকে এখন আপনি পেলে কি অ্যাডভাইস দিতেন? আমি অ্যাডভাইস দিতাম না, পিঠ চাপড়াতাম, ও ইউ ডিড গুড, কোনো কিছু চেঞ্জ করতাম না আমি। আমার জীবনের কোনো মিস্টেক, কোনো গুড ব্যাড এনিথিং অ্যান্ড এভরিথিং, আই উড কিপ ইট জাস্ট অ্যাজ ইট ইজ। কোনো কিছু পাল্টাতাম না, বিকজ এভরিথিং ম্যাটার্স। ইটস লাইক আ নকশি কাঁথা, প্রত্যেকটা স্টিচ মিলে, কোনোটা আমি রিমুভ করতাম না। আই উড কিপ অল মাই মিস্টেকস, এখান থেকেই তো আমি শিখেছি। দ্যাটস লাইফ। Thank you so much, Apu. It was one of my best conversations. I've learned so much. আর আমি আপনাকে একটা জিনিস বলি, যদি ভারতের সব মানুষ সবাই একটা আপনার মতো হয়ে যেত, মানে আমার পৃথিবীতে যত হাজার কোটি মানুষ সবাই একটা করে শায়ান হতো, তাহলে এই প্যালেস্টাইনি যুদ্ধ হতো না, এই World War II 1 এমন হতো না। হয়তো সবাই সবাইকে সবার মতো থাকতে গিয়ে একসাথে আমরা হয়তো কোএক্সিস্ট করতে পারতাম। এন্ড ইউ অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট পার্সোনালিটি এন্ড দ্যাট মাইন্ডসেট। আল্লাহ আপনাকে আরো অনেক বড় করুক, আরো অনেক একটু সুন্দর ইমোশনাল গান লাগে বসে আছি এটার জন্য। এন্ড হোপফুলি আপনাকে আমরা আরো দেখবো। আর আমি সত্যি চাই যে আপনি আপনার প্রত্যেকটা পারপাসে, প্রত্যেকটা আপনার ভয়েস আরো আরো বড় হোক, আর প্রত্যেকটা পারপাস আপনার সাকসেসফুল হোক। আমি আমার জায়গা থেকে বলি যে আই এম থ্যাঙ্কিং ইউ, বিকজ আমাদের এই আজকের আড্ডাটা হলো। আমাদের ক্যামেরার পেছনে মানুষ আছে এখানে, আমি তাদের প্রত্যেককে থ্যাঙ্কস জানাই।
অ্যান্ড থ্যাঙ্কফুলি আমরা আজকে বেঁচে আছি, আমরা ভালো আছি, আমরা এই কনভারসেশনটা করতে পারছি। সো দিস ইজ এ গুড লাইফ উই আর হ্যাভিং। সো আই এম গ্রেটফুল ফর এভরিথিং। থ্যাংক ইউ।